হ্যালো আকাশ, ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে। আরো একবার ওয়েলকাম তোমাকে। দ্বিতীয়বার আমাদের চ্যানেলে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি ভাবতে পারিনি তুমি আবার আমাকে ডাকবে। থ্যাংক ইউ সেটার জন্য। আর বলতে চাই আমি যে তুমি আমাকে আগেও বলেছো যে তোমার কাছে যে ঘটনাটা যে তুমি আমার সাথে শেয়ার করো। তুমি এর আগের ভিডিওতে আমাকে বলেছিলে যে তোমার কাছে আরো কিছু ঘটনা ছিল, তো সেই ঘটনার জন্যই তোমাকে আবার ডাকা। তো এমন আজকে কি তুমি ঘটনা শোনাবে? আচ্ছা, তার আগে তুমি বলো কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? চলছে, ভালো আছি। আর আজকে তুমি কি ঘটনা তুমি নিয়ে এসছো তুমি বলো। আচ্ছা, আজকে একটা ঘটনা আমি তোমার সাথে শেয়ার করব। সেই ঘটনাটা তুমি শুনলে তুমি একটা কি বলবো, একটা আলাদা একটা জগৎ, আলাদা একটা জিনিস তুমি বুঝতে পারবে। যেটা মানে কিরকম বলবো, তুমি যেমন ধরো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মেন একটা স্বপ্ন কি থাকে? একটা সুন্দর বাড়ি করা। এটা আমাদের সবার স্বপ্ন। তো এই বাড়ি তৈরি করা বা এই বাড়ি করাটা যে একটা মানুষ বা একটা ফ্যামিলির মধ্যে যে একটা কাল টেনে আনবে, কাল চলে আসবে, এটা কি কোনোদিনও ভাবতে পেরেছো? না। আজকের ঘটনাটা ঠিক এই রকম এই জিনিস নিয়ে আমি তোমাকে ঘটনাটা আজ শেয়ার করবো। আরো একটা জিনিস ভাবো, আমরা ছোটবেলা থেকে কি শুনেছি? আশীর্বাদ আর অভিশাপ। ছোটবেলা পড়াশোনাও করেছি আশীর্বাদ অভিশাপ ছিল। হ্যাঁ, তো আশীর্বাদ কি? আমাদের প্রাপ্য একটা ভালো ফল, এটাকে আশীর্বাদ বলা হয়। আর অভিশাপ হচ্ছে আমাদের জীবনে খুব খারাপ একটা সাইড, যে একটা খারাপ জিনিস। আর এটা একটা জিনিস ভাবো, অভিশাপটা হয়তো তোমার জন্যই নয়। একটা অভিশাপ হয়তো কার্স যেটাকে আমরা বলি, তোমার জন্যই নয়, তারপরেও সেটা যে তোমার কতটা ক্ষতি করতে পারে, আজকের এই ঘটনাটা তুমি যখন শুনবে শেষ অবধি তোমার শুনতে হবে, অবভিয়াসলি খুব ইন্টারেস্টিং লাগছে। তো তখন তুমি বুঝতে পারবে যে একটা ঘটনা, এই ঘটনাটা যে একটা অভিশাপ যে কতটা খারাপ হতে পারে, কতটা চূড়ান্ত পর্যায়ে যেতে পারে, তুমি সেটা বুঝতে পারবে। ঠিক আছে, বলো আজকের ঘটনা। তাহলে শোনো, মন থেকে শুনবে। এই ঘটনাটা প্রথমে হচ্ছে, আমি বলছি এই ঘটনাটা বিহারের একটা প্রত্যন্ত গ্রামের। ঠিক আছে, বিহারের একটা প্রত্যন্ত গ্রামে একটা ফ্যামিলি রয়েছে। ফ্যামিলিটায় 5 জন সদস্য। ঠিক আছে, রঞ্জিত, রাজেশ। রঞ্জিত বড় ছেলে, রাজেশ ছোট ছেলে। তাদের দুজনের ওয়াইফ আর তাদের মা। ঠিক আছে। আর রঞ্জিতের বাবা ছোটবেলায় অনেকদিন আগেই মারা গিয়েছেন। সেই হিসেবে ওরা 5 জন মেম্বার একটা ফ্যামিলি, খুব ভালো একটা ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবার। বলতে পারো তুমি, রঞ্জিত যে বড় ছেলে, সে টিউশন পড়ায়। ঠিক আছে, মানে ও টিউশন আছে, টিউশন পড়িয়ে ও ওদের জীবিকা নির্বাহ করে। আর রাজেশ যে ছেলেটা, শিক্ষিত ছেলে, ভালো পড়াশোনা করা ছেলে, ও কি করছে, ও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। আর শুধু সেটাই না, তিনি ছোটখাটো কাজও করে। আর যেহেতু ও সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, ওর যে দাদার যে টিউশনটা রয়েছে, সেখানে একটু সায়েন্সের যে সাবজেক্টগুলো হয় না, আমাদের ম্যাথস রয়েছে বা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আরো যে সাবজেক্টগুলো রয়েছে, সেগুলো নিয়েও মাঝে সাঝে ও দাদাকে হেল্প করে, মানে স্টুডেন্ট পড়ানোতেও সাহায্য করে। দুজনেই টিউশন পড়ায়। দুজনে ঠিক টিউশন পড়ায় এটাও নয় আবার, কারণ রাজেশ যে আছে, একদম রিসেন্ট সদ্য একটা সরকারি চাকরিও পেয়েছে। ঠিক আছে, আর হেল্পও করে দাদাকে নিয়ে। আচ্ছা, এবার দেখো, সরকারি চাকরি পেয়েছে, একটা ভালো টাকা বেতন, সে সেখান থেকে আর্নিং করবে। সবাই অনেকদিন ধরে প্রিপারেশন, ও অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছিল। প্রিপারেশন নিতে নিতে এই রিসেন্ট ও সরকারি চাকরিটা পেয়েছে। ওদের ফ্যামিলি খুব ভালো ফ্যামিলি, ওরা ভাড়া বাড়িতে থাকে, এটা তোমাকে আগে থেকে বলে রাখি, ওরা ভাড়া বাড়িতে থাকে। আর ওদের ভালোই চলছিল। রাজেশ সরকারি নতুন চাকরি পেয়েছে, চাকরি বাকরি করছে। এই মুহূর্তে এখন যেটা তোমাকে প্রথমে বললাম, মধ্যবিত্তের একটা কি চিন্তা থাকে, একটা বাড়ি করব। রাজেশ ভাবছে, আমি তো সরকারি একটা চাকরি পেয়েছি, আমার মোটামুটি ভালো একটা বেতন আছে, আমি চাইলে কিছু লোনও পেয়ে যেতে পারবো। সেই হিসেবে ও একটা বাড়ি করার স্বপ্ন দেখেছে। সেরকম ভাবে অফিসে সবার সঙ্গে কথা বলছে যে আমি এরকম একটা বাড়ি করতে চাই, তো যদি তোমাদের আশেপাশে বা আমাদের এই গ্রামের মধ্যে, গ্রামের থেকে 4-5 কিলোমিটারের মধ্যে যদি কোনো ভালো জমি থাকে, তাহলে ওকে জানাতে, ও জমিটা কিনবে, কিনে সেখানে বাড়ি করবে। মানে এরকম বলতে পারো, ও শুধু নিজের কলিগদের বলেছে সেরকম না, ওর অফিসের যে স্টাফ রয়েছে বা পিওন যারা রয়েছে তাদেরকেও বলেছে, সবাইকে বলেছে যে আমি এটা বাড়ি করতে চাই, আমার জায়গা জমি দরকার আছে। তো আমার বাড়ি থেকে মোটামুটি 4-5 কিলোমিটার কাছাকাছির মধ্যে কোনো যদি জমি থাকে, তারা যেন তাকে জানায়। এবার সবাইকে বলেছে, বললেই তো কিছু পাওয়া যায় না, বলেছে। এবার বলার মধ্যে ও ডেলি যেরকম অফিসে আছে সেরকম অফিসে আছে, ওদের বাড়ি সংসার যেরকম চলা সেরকম চলছে। এই যে পিয়নটা যাকে বলেছিল,
ওর বলার মোটামুটি ধরে রাখো কত সপ্তাহ দুয়েক পরে হঠাৎ একদিন রাজেশের সঙ্গে ওর কথা হচ্ছে। মানে এরকম হয় না, পিয়নরা কি করে আমাদের অফিসে চা দিতে আসে, আমাদের টেবিলে দিতে আসে, সেরকমই চা দিতে এসে তখন রাজেশকে বলছে যে বাবু আমি এরকম একটা জায়গা পেয়েছি, তোমার বাড়ি থেকেও বেশি দূরে না, তোমার বাড়ি থেকে কত 3.5-4 কিলোমিটারের মধ্যেই বাড়িটা। আচ্ছা, মানে সরি জায়গাটা, ওই জায়গাটা রয়েছে। জায়গাটা খুব বেশি দামও নয়, আমি যতটা শুনলাম জায়গাটা খুব বেশি দাম নয়। বাড়ি ওই জমিটার যে মালিক আছে একটু বয়স্ক রয়েছে, তো সে চাইছে জায়গাটা বিক্রি করে দিতে। ঠিক আছে, রাজেশ তো শুনে খুব খুশি হয়েছে যে কম দামে একটা জায়গা পেয়ে যাচ্ছে, আবার ভালোই বেশ অনেকটাই জায়গা, মোটামুটি ধরে রাখো 3-3.5 কিলোমিটার, ওই 3-3.5 কাঠার মতো জায়গা। ঠিক আছে, এটা রয়েছে। তখন রাজেশ সেটা শুনে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে তার বাবা মা বা তার মা রয়েছে, দাদা রয়েছে, তার সঙ্গে আলোচনা করে যে এরকম আমি একটা বাড়ি তো করবো, আমরা সবাই এটা নিয়ে ভাবছিলাম, আমি এরকম একটা জমি পেয়েছি, 3.5 কাঠার মতো জায়গা আছে, তো কি করা যায়, বাড়িটা করতে চাই, কি করব। তখন ওর মা বলে দেখ একটা কাজ কর, তো দাদা তো রয়েছে, তাহলে একটা কাজ কর, তোরা ওই জমিটা একদিন তোরা নিজেরা গিয়ে দেখে আয়। একজন বলেছে শুনেছিস যে কোথায় কিরকম জমি না জমি অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, তুই শুনেছিস একটা, এবার নিজেরা তো একবার গিয়ে দেখে আয় যে কি ব্যাপার না ব্যাপার। তখন বলছে তাহলে একটা কাজ করি, এই সপ্তাহতেই চলে যায়, আমার তো রবিবারে ছুটি রয়েছে, রবিবার দিন দুজন মিলে তাহলে গিয়ে দাদার আমি গিয়ে দেখে আসবো। বলছে ঠিক আছে তাই কর, তাহলে খুব ভালো হয়, তাহলে দেখে টেকে আয়, তাহলে পরবর্তীকালে তাহলে যদি কিনতে চাস তাহলে তোদেরই ভালো হবে। সেই যেটা হয়েছে, ও কি করেছে, ওই যে পিয়নটা ছিল তার থেকে যে জমির মালিক তার নাম্বার নিয়েছে, আমরা তার সাথে কথা বলেছি যে এরকম আমি শুনলাম যে আপনি এরকম একটা জায়গা আপনার রয়েছে, বিক্রি করতে চান, আমার নাম এরকম, আমি এখানে চাকরি করি, আপনার জায়গাটা মানে দেখতে চাই, আমাদের কেনার ইচ্ছা আছে, তো আপনি কি তাহলে এরকম রবিবার দিন আমরা চাচ্ছি একটু দেখতে যাবো, আপনি থাকবেন? লোকটা তো এক পায়ে রাজি, হ্যাঁ ঠিক আছে আপনি আসুন, কোনো ব্যাপার না, আমি তো চাইছি বিক্রি করে দিতে। সেরকমই রবিবার দিন আসে। রঞ্জিত যে বড় ভাই সকালবেলা বাজারে যায়, আর ব্যাপারটা কি ওদের মধ্যে একটা খুশির মোল, যে আজকে আমরা একটা জায়গা দেখতে যাচ্ছি, জায়গা মানে একটু বাড়িতে একটা ছোটখাটো কিছু হলে খুশি হয় না, সেরকম ব্যাপার যে একটা ভালো যে জমি পেয়েছি, আমরা জমিটা কিনবো। ঠিক আছে, তো রঞ্জিত গিয়ে কি করেছিল, মাংস টাংস নিয়ে এসছে, এসে মাকে বলেছে ঠিক আছে তুমি রান্না করো, আমি আর ভাই গিয়ে জমিটা দেখে আসি। তো ওরা কি করেছে, ওদের সাইকেলটা নিয়ে গেছে দুজনে। এবার তোমাকে বলি যে জমি দেখতে গেছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে জমিটা কোথায় জানো, জমিটার যে রাস্তাটা তোমার যাচ্ছে তার থেকে একটু ভেতরে, মানে ওই রাবিশ ফেলে যে এখন রাস্তা করে না, হ্যাঁ ওরকম একটুখানি ঢুকে জমিটা। আচ্ছা, মানে মেন রোডের উপর নয়, মেন রোড থেকে একটু ভেতরে। ওখানে গিয়ে ওরা পৌঁছায়, কারণ আগে থেকেই লোকেশন বলে দিয়েছিল যে এইরকম জায়গায় আমি থাকবো, আপনি আসবেন, মালিকটা বলেছিল যে এরকম জায়গায় আমি থাকবো, আপনি আসবেন, আপনার দেখিয়ে দেবো। তো ওখানে গিয়ে ওরা পৌঁছায়, গিয়ে দেখে যে ওই যে জমিটার ঠিক একটা মিডিল পজিশনে রয়েছে, রাস্তা থেকে শেষ হয়ে মানে রাস্তার পরে তোমার ধরে রাখো রাবিশের রাস্তা, ওটা দিয়ে গিয়ে শেষ হচ্ছে এখানে, সেখানেই জমিটা, কিন্তু জমিটা মিডিল পড়ছে কেমন, ওর বাঁদিকে অন্য একজনের জমি, ডান দিকে অন্য একজনের জমি, আর ঠিক পেছন দিকটায় না অন্য একজন, মানে একটা কোম্পানি আছে, ছোটখাটো কোম্পানি, ওরা জায়গাটা কিনে রেখেছে, ওরা ওখানে কোম্পানি বানাবে। আচ্ছা, মানে ভেবে রাখো 3 দিক ওদের ব্লক, শুধু সামনের দিকটা দিয়ে ওরা যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, ওরা যায়, গিয়ে জমিটা দেখে, জমিটা দেখে ওরা প্রথমে খুব খুশি হয়ে যায়। ব্যাপারটা কি দেখো, একটা ফাঁকা জায়গা, চারিদিকে গাছপালা রয়েছে, হাওয়া একটা সুন্দর জায়গা, শহরের জামজট থেকে একটু একটু আলাদা, একটু হাওয়া, নিরিবিলি জায়গা, একটু হাওয়ার রয়েছে, মানে পরিবেশটাও খোলামেলা পরিবেশ, আর জমিটাও বেশ অনেকটা, 3-3.5 কাঠা বলেছে, তো লোকটা বলেছে 3.5 কাঠা, দেখে তো বোঝা যায় না, দেখেছে ওরা, দেখেছে অনেকটা জায়গা, ওরা দেখেছে ওদের ভালো লেগেছে। তখন যে মালিককে তখন বলছে যে আমি শুধু একটাই কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে আপনার কাগজপত্র সব ঠিকঠাক তো, ওকে তো, মানে রেডি তো? বলছে হ্যাঁ আমার কাগজপত্র পুরো ওকে আছে, কোনো ব্যাপার না, আপনারা শুধু আপনার জমি দেখুন, পছন্দ হলে আপনি যেদিন বলবেন সেদিন আমাদের জমি মানে কাগজপত্র আমি আপনাদের ট্রান্সফার করে দেবো, কোনো ব্যাপার না। ওদের দেখেছে, ওরা খুব ভালো লেগেছে, ওরা দুজন জমি টমি দেখে চলে এসছে, বাড়ি এসে গেছে। আর বাড়িতে এসে ওর মা বাড়িতেই ছিল, জিজ্ঞেস করছে যে কি রে তোরা গেলি, কি হলো, কি দেখলি না দেখলি, কি মানে হলো বৃত্তান্ত। রাজেশ তো একদম গিয়ে প্রথমেই বলছে হ্যাঁ মা দেখেছি, জমিটা খুব সুন্দর জমি, একদম জমি বিশ্বাস করবে না, খোলামেলা জায়গা, হেব্বি সুন্দর ব্যাপার, আমার তো খুব পছন্দ, দাদারও খুব পছন্দ হয়েছে, দাদাও বলছিল যে খুব সুন্দর জমি, ওটা আমরা কিনবোই, খুব ভালো জমি পেয়েছি। তখন ওর মা একটা কথা বললো যে ঠিক আছে তোরা
যে দেখেছিস, একটা কাজ কর তোরা, মানে একটু কাউকে জমিটা দেখিয়ে নে, যে যে ওখানে বাস্তু অনুযায়ী হ্যাঁ জায়গাটা ঠিক হবে কিনা না কিনা, ওর ওই জায়গার ইতিহাস কি রয়েছে, হ্যাঁ অনেক ব্যাপার থাকে। কিন্তু এখানে একটা যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে রাজেশ, ওর তো জমিটা দেখে খুব পছন্দ হয়েছে, একদম যে ছোট ভাই রাজেশ, ওর জমিটা দেখে খুব পছন্দ হয়েছে, তো ও মানে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে, বলছে না না ওসব কিছু করতে হবে না, ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা তো সেই বাড়ি করবো, পুজো টুজো করবো, ঠিক আছে কোনো ব্যাপার না, চলো হয়ে যাবে, ও আমরা দেখে নিয়েছি ভালো লেগে গেছে, টাকা পয়সা জোগাড় করা হবে, টাকা পয়সা জোগাড় করে ওই জমিটা কিনে নিচ্ছি আমরা, খুব বেশি দামও নয়, পেয়ে যাবো কম পয়সায়। মা তখন আর কিছু বলে না, ঠিক আছে ছোট ভাই যেটা আছে সেটাই করবে। রাজেশ কি করে, অফিসে গিয়ে লোনের অ্যাপ্লাই করে দেয়, যে দেখো ব্যাপারটা কি, সবে সবে চাকরি পেয়েছে, এত টাকা তো মানে জমি, জানি একটা জমি কিনে নেবে, বাড়ি করে ফেলবে, তো একটা লোনের অ্যাপ্লাই করে দেয়। দিন চলতে থাকে, কিছুদিন যায়, এবার যে ওর মা মানে উনি মানে রঞ্জিতের মা যিনি রয়েছেন, উনি একদিন সন্ধ্যেবেলা রঞ্জিতের কাছে আসেন, রঞ্জিতকে বলে যে দেখ তোর ছোট ভাই তো বাড়ি করছে, তো ওর ভালো সরকারি চাকরি, তো টাকা পয়সা আছে, ও তো লোনও অ্যাপ্লাই করছে, বাড়ি করছে, কিন্তু আমি তো জানি তুই সংসারটা চালাস, আর টিউশন পড়িয়ে তো খুব বেশি ইনকাম হয় না, তুই একটা কাজ কর না, আমার তো কিছু গয়না রয়েছে, তুই এই গয়নাগুলো বিক্রি করে দে, গয়নাগুলো বিক্রি করে কিছু টাকা পয়সা এসে যাবে, তুই সেই টাকাটা কন্ট্রিবিউট করিস, করে ওকে বলিস যে এটা আমাদের তরফ থেকে আমরা দিচ্ছি বাড়ি করার জন্য। মানে মা বলছে ওর বড় ছেলেকে, রঞ্জিত। তো রঞ্জিত তখন বলছে যে না মা, এটা কি করে হয়, এটা সম্ভব না, কারণ গয়নাগুলো তো দেখো, প্রথম কথা হচ্ছে গয়নাগুলো তোমার যে শাশুড়ি মা ছিলেন উনি দিয়েছিলেন, তাকে হয়তো তার যে শাশুড়ি মা ছিলেন সে দিয়েছেন, এইভাবে বংশ পরম্পরার একটা পীড়িতর এইভাবে চলে আসছে, তো এই গয়নাগুলো আমি কি করে নিতে পারি। তখন ওর মা ওকে বলছে যে দেখ, বাড়িটা তো আমাদের স্বপ্ন, আমাদের সবার স্বপ্ন, আমরা ভাড়া বাড়িতে থাকছি, আমাদের সবার প্রথম থেকেই স্বপ্ন ছিল একটা নিজেদের বাড়ি হবে, তো বাড়িটা যখন হচ্ছে তখন ভাই তো নিজে কন্ট্রিবিউশন করছে, তুই কি কিছুই করবি না, আমি জানি তোর, তুই তো পুরো সংসারটা চালাচ্ছিস, তার টিউশন থেকে কত টাকাই বা ইনকাম হয়, তো তুই এই গয়নাগুলো বিক্রি করে দে, যে টাকা পয়সাগুলো আসবে সেটা তুই নিজের দিকে কন্ট্রিবিউট করে দে। ও রঞ্জিত তখন বলছে যে না কি করে হয়, ওরকম ভাবে বলছিল, ওর মা তখন ওকে কনভিন্স করলো যে এইভাবে যে দেখ গয়না আমার যাচ্ছে ঠিক আছে, কিন্তু গয়না তো পরবর্তীকালে আবার তৈরিও হয়ে যাবে, বাড়িটা তো যখন একবার তৈরি করার আমাদের কাছে সুযোগ এসছে, এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না, তুই গয়নাটা নিয়ে নে, গয়না যদি আমার হওয়া থাকে আমি আবার আমার হয়ে যাবে, পরে আবার গয়না আমি বানিয়ে নেব। রঞ্জিত তখন জিনিসটা বোঝে বলে গয়নাটা নিয়ে নেয়। এবার পরের দিনে গিয়ে রঞ্জিত গয়নাটা বিক্রি করে দিয়ে দোকানে যায়, গয়নাটা নিয়ে দোকানে নিয়ে গিয়ে গয়নাটা ওখানে দিয়ে টাকা পয়সা নিয়ে নেয়, নিয়ে চলে আসে, একটা ভালো টাকা রঞ্জিত পেয়েছে, ওখান থেকে নিয়ে চলে আসে। ভাইও এদিকে নিজের অফিসের লোনের একটা অ্যাপ্লাই করে দিয়েছে, আর মোটামুটি স্যালারিও ভালোই পায়, আর রঞ্জিত তখন নিজের দিক থেকে কি করলো, ওই টাকাটা কন্ট্রিবিউট করে ভাইকে বলে যে বাড়ি তখন ধরেছে, এটা আমাদের দিক থেকে আমরা কন্ট্রিবিউট করছি, ঠিক আছে, মোটামুটি একটা টাকা সার্টেন অ্যামাউন্ট ওদের কাছে এসেছে। ওরা কি করলো, ওরা কিছু আর না ভেবে সাথে সাথেই যে ওই যে ল্যান্ডের যে মালিকটা ছিল ওনাকে ফোন করে ওনার সাথে কথা বলে যে এরকম আমরা কিনতে চাই, আপনি যত তাড়াতাড়ি পারবেন কাগজপত্র রেডি করুন, করে আমরা মানে নাম ট্রান্সফারের যে ব্যাপারগুলো সেগুলো করে ওরা একটা করলো, একটা দিন ঠিক হলো, সেই দিনে উকিল এসে যিনি যা কাগজপত্র ট্রান্সফার করে নিয়ে টাকা বেড়াই দিতে, টাকা পয়সা যা দেওয়ার দিয়ে জমিটা নিয়ে নিবে। আর জমিটা কি হলো, কার নামে হলো, রঞ্জিত রাজেশ, আচ্ছা মানে দুজনের নামে, দুই ভাইয়ের নামে জমিটা ওরা কিনে নিল। জমিটা কিনে খুব খুশির একটা সময়, এবার ওরা বাড়ি করবে, বাড়ি হবে ওদের একটা নিজেদের মানে ওন একটা হাউস। এবার রাজেশ তখন প্রস্তাবটা দেয় যে দেখো, আমার লোন স্যাংশন হতে বাই করতে মোটামুটি একটা সপ্তাহখানেক সময় লাগবে, ঠিক আছে, কিন্তু আমাদের হাতে তো মোটামুটি একটা ভালো টাকা পয়সা আছে, আমরা একটা কাজ করি, আমরা আপাতত জমিটা পরিষ্কার করাই। জমিটা পরিষ্কার মানে দেখো, একটা তো জলা জমি টাইপের জায়গাটা, আবার অনেক আগাছা টাইপের থাকে, সেগুলোকে কাটাকুটির ব্যাপার থাকে, যেগুলো হয় আর কি। তখন রঞ্জিত বলছে হ্যাঁ ঠিকই আছে, আমাদের কাছে তো টাকা পয়সা রয়েছে, তাহলে একটা কাজ করি, মিস্ত্রিদের সাথে কথা বলে জমি পরিষ্কার করার কথা ওদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করি, তো ওদের বলি, ওরা কবে থেকে কি মানে এখন তো মিস্ত্রি পাওয়ার ব্যাপার থাকে, কথা বলে নি তাহলে শুরু করে দেবো, সেই হিসেবে ওরা মোটামুটি কথাবার্তা বলে মিস্ত্রি পেয়ে যায়। 2-3 দিনের মধ্যে ওদের
কাজ শুরু হয়ে যায়। মানে জমি পরিষ্কার করা, জমি পরিষ্কার করা কাজ, প্রথমে তো জমি পরিষ্কার করতে হবে, কারণ জলের মধ্যে অনেক আগাছা রয়েছে, সেগুলো পরিষ্কার করবে, তারপর তো আরো কাজে করবে। ওরা জমি পরিষ্কার করতে যায়। পরিষ্কার করতে গিয়ে প্রথম দিন গিয়ে ওই গাছ পাচ্ছে ছোটখাটো যে সব গাছ হয় ওগুলো কাটাকুটি যেগুলো সেগুলো করে মোটামুটি একদিন ওই জিনিসটা করে বাড়ি চলে আসে। প্রথম দিন এইভাবে কেটে যায়। দ্বিতীয় দিনে কি হয়, দ্বিতীয় দিনে গেছে ওরা ওখানে কাজ করতে, রঞ্জিতও গেছে, রাজেশও গেছে, দুজনেই গেছে কাজ বাজ দেখাশোনা করার জন্য, সবাই গেছে। আর প্রথম দিনে ওরা কি করছিল, ওই গাছ ছোট ছোট যে গাছগুলো ওগুলো কাটাকুটি করে সাইড করেছে। এবারে সেকেন্ড দিনে তুমি দেখবে বাড়ি ফাড়ি যখন তৈরি হয় না, মাটি কুপায়, কোদাল দিয়ে মাটি কোপায়। আচ্ছা, ওই দেখো এই যে গাছগুলো যেগুলো রয়েছে এগুলো তো শিকড় ফিকড় তলায় থাকে, তো কুপিয়ে টুপিয়ে তুলে দিতে হয়, তবেই তো তোমার মানে গোড়া থেকে পরিষ্কার করে দিতে হয়। তো হালকা হালকা কুপিয়ে মাটি ফাটি গুলো কুপিয়ে দেয়। এরকম মিস্ত্রি কাজ করছে, কাজ করতে করতে যে কোম্পানির সাইডটা পেছন দিকে, ওখানে একটা মিস্ত্রি কাজ করছে, ওই দিকটা কাজ করছে, আর এই দিকটা একজন মিস্ত্রি কাজ করছে, দুজন দুদিকে কাজ করছে। করতে করতে ওই দেয়াল মানে ওই কোম্পানির দিকে যে দেয়ালটা ছিল ওই দিকের মিস্ত্রিটা হঠাৎ চিৎকার করে ওঠে যে এখানে আমি হাড় পেয়েছি, এখানে কি একটা হাড়ের মধ্যে কিছু জিনিস পেয়েছি, আপনারা তাড়াতাড়ি আসুন। জিনিসটা হয়েছে তো রঞ্জিত আর রাজা সেটা দেখে একটু ভয় পেয়েছে যে আমাদের জমিতে হাড় কি বলছে রে বাবা, কি পাওয়া গেছে। এইবার তখন যে সেকেন্ড মিস্ত্রিটা সামনের দিকে কাজ করছিল ও দৌড়ে দৌড়ে যায় ওখানে গিয়ে কি হয়েছে দেখার জন্য, গিয়ে দেখে ছোট 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 হাড় মানে পড়ে রয়েছে। এদিকে যে মিস্ত্রিটা কাজ করলো সে বলছে হাট কি তুই পেয়েছিস, যেগুলো কুকুর বিড়ালে হাড় হবে, হয়তো এখানে এসে মরে টরে গেছে, বা হয়তো দেখছিস তো এই জায়গাটা তোমার ফাঁকা জমি, হয়তো কারোর বাড়ি কুকুর বিড়াল ফেলে মারা গেছে, এখানে ফেলে দিয়ে গেছে, এইসবেরই কিছু হাড় হবে, হ্যাঁ ফেলে দে, তুলে ফেলে দে, সব রাখতে নিয়ে সব। ওইটা শুনে তখন রাজেশ আর রঞ্জিত শুনে একটু আশ্বস্ত হয় যে হ্যাঁ হতেই তো পারে যে ফাঁকা জমি হয়তো কোনো বিড়াল এখানে কুকুর মারা টারা গেছে, বা ওই কেউ ফেলে টেলে দিয়ে গেছিল। না অত কিছু গ্রাহ্য করে না, হয়ে যায়। এরা এদিকে মিস্ত্রিগুলো এদের হাড় গুলো ফেলে দিয়ে ওরা ওদের মতো কোপানো শুরু করে দিয়ে 2 থেকে 3 দিনের মধ্যে এদের ওই কোপানোর কাজটা শেষ হয়ে যায়। আর এই যে হাড় পাওয়ার ব্যাপারটা, এটা রাজেশ আর রঞ্জিত বাড়িতে কাউকে জানায়নি। আচ্ছা, মানে নিজেদের মধ্যে রেখে দিয়েছে যে কি হয় বাড়িতে জানে, বাড়িতে মানে মা বাসুল এই মা আছে বউরা আছে, শুনে প্যানিক হয়ে যাবে, কি দরকার বলার, ও কুকুর বিড়ালি তো হাড় ও পেয়ে গেছে, বাদ দাও, ছেড়ে দাও, নিজেদের মধ্যে রয়ে গেছে, কোপানো ওদের হয়ে গেছে। এবার কোপানো হওয়ার পরে এবারে কি হবে, ভিতটা কাটা হয় না, ভিত কাটা হবে। তো ওদের হাতে মোটামুটি টাকা পয়সা আছে, ওরা একেবারে ডাইরেক্ট মিস্ত্রির সঙ্গে কথা বলেছে, মানে মিস্ত্রি মানে ওই মিস্ত্রি কোপাবে, মিস্ত্রি তোমার ভিত করবে, ওরাই বাড়ি করবে, একেবারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিয়েছে যে এরকম ব্যাপার, আমাদের এরকম দোতলা একটা বাড়ি তৈরি হবে, তো আপনারা কি কেমন কি রেট আছে বলুন। সেই রেট ফেট ফাইনাল করেছে, রেট ফেট ফাইনাল করে ওরা নিচে কথা বলেছে যে আমাদের এরকম ভিত তুলে, ওরা কোমর অব্দি ভিত দেবে বলেছে। দেখবে তুমি বাড়ি করার সময় 2 রকম হয়, কেউ হাঁটু অব্দি ভিত দেয়, কেউ কোমর অব্দি ভিত দেয়। ওরা বলেছে আমরা কোমর অব্দি ভিত দেবো, দিয়ে যখন তৈরি হচ্ছে তো খুব ভালোভাবে তৈরি করবো আমরা, তো কোমর অব্দি ভিত দিয়ে ওরা বাড়িটা করার জন্য বলেছে যে মিস্ত্রিকে যে এরকম আমরা করবো। ওরা বলেছে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা করে নেবো, সব করে নেবো, ঠিক আছে। সেই হিসেবে পরের মোটামুটি 1 দিন কি 2 দিন পরে মিস্ত্রির কথা ফাইনাল হয়ে গেছে, ওরা চলে এসছে, সকাল চলে এসছে, 2 ভাই ওখানে গেছে। প্রথম দিনের কাজ ওরা দেখবে ভিত দেওয়ার সময় দেখছে, তো প্রথম দিন কাজ করছে ওরা, হালকা হালকা ভিত মানে হালকা হালকা মাটি ফাটি কেটেছে, ঠিকঠাকই হয়ে গেছে। প্রথম দিন নর্মাল যেরকম ভাবে কাটা সেরকম ভাবে কেটে গেছে। সেকেন্ড দিন এসছে, সেকেন্ড দিনও সেম, 2 ভাই এসে ওখানে হাজির। সরকারি চাকরি করে, ও ছুটি ফুটি ওদের কাছে কোনো বড় ব্যাপার না, ওরা ছুটি ফুটি নিয়ে ওরা চলে আসে, হ্যাঁ নর্মাল ব্যাপার। তো 2 ভাই দাঁড়িয়ে আছে। এবার মোটামুটি ধরো দুপুর বেলার দিকটা, ওই 12টা সাড়ে 12টার দিকটা একটু রোদ্দুর ফদ্দুর হয়েছে। তো রাজেশ আর রঞ্জিত দাঁড়িয়ে আছে একটা জায়গায়, আর ওই দিনকে রঞ্জিত মানে যে বড়দা, ওর ওয়াইফও ওখানে ছিল। আচ্ছা, ঠিক আছে, ওয়াইফ ওখানে এসেছিল যে জমিতে কাজ হচ্ছে, চলো আমি একটু গিয়ে দেখি, সেই তো বাড়িতে তো আরেকজন রয়েছে, মাও রয়েছে, ওরা রান্না বান্না করে রাখবে, কোনো ব্যাপার না, আমি একটু গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। ও এসেছে, ধরে রাখো দুপুরবেলা ওই 12টা সাড়ে 12টা এরকম হবে। রঞ্জিত বলছে যে রোদ্দুরটা তো বেশ ভালোই হয়েছে, একটা কাজ করি, ওরাও অনেকক্ষণ কাজ বাজ করছে, একটু হাঁপে টাপে গেছে, ওদের বল, ভাইকে বলছে, ছোট ভাইকে রাজেশকে বলছে যে ওদের বল একটু উঠে এসে বসে রেস্ট করতে,
আমি একটু চা নিয়ে আসি, চল ওরাও চা খাবে, আমরা একটু চাটা খেয়ে নেব দুপুরবেলা। দেখো মানে কি, আমরা যেমন বাড়িতে কাজ করে 2 থেকে 3 বার মিস্ত্রি চা দিতে হয়, একটু মানে রিফ্রেশমেন্টের জন্য যেটা হয় আর কি। তো চা আনতে রঞ্জিত চলে গেছে। এবার নেক্সট দিন যে কাজ হচ্ছে, মোটামুটি মিস্ত্রিরা ভালোই স্পিডে কাজ করছে, ওরা হাঁটু অব্দি ওদের ভিত কাটা হয়ে গেছে, ভিত কাটছে, হাঁটু অব্দি ভিত কেটে ফেলেছে, ঠিক আছে। এবার ধরো, না ভুল বলছি, সেকেন্ড দিন না, ওটা মোটামুটি ধরো 3 থেকে 4 দিনের মাথায়, 3-4 দিনের মাথায়, ধরো মনে হচ্ছে 4 দিনের মাথায়। অতটা তো ডিটেলসে যে আমাকে বলেছে সে তো ওখানে প্রেজেন্ট ছিল না যে বলতে পারবো। 3 থেকে 4 দিনের মধ্যে, 4 দিনের ধরে নাও, ওরকম টাইমে ওই দিনকে গেছে, হাঁটু অব্দি কাটা হয়ে গেছে। এবার যে মিস্ত্রিটা ওখানে কাটছে, রঞ্জিত গেছে চা আনতে, রঞ্জিত চলে গেছে চা আনতে, রাজেশ কি করছে, একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখছে কত কি হচ্ছে না হচ্ছে, ও দেখছে। যে মিস্ত্রিটা কাটছে, ও কাটতে কাটতে একটা ধাতব টাইপের কিছু, মানে কি বলবো, একটা ধাতব মরচে পড়া টাইপের কিছু ওই মাটিতে দেখছে রয়েছে। ও একটু ওই হাতে মানে ওদের দেখবে কোদালের সঙ্গে কন্নিক অনেক কিছু থাকে, ওটা খুঁজে ওটা বার করেছে। বার করে দেখছে ওটার মধ্যে, ওটা কি, ওটা একটা ধাতব টাইপের কিছু, একটা লকেট টাইপের কিছু একটা জিনিস, মানে ওরকম একটা তোমার লকেট টাইপের কিছু একটা জিনিস। ও দেখতে যেরকম করে দেখতে বলছে, হ্যাঁ কি এসব কাজের সময় ডিস্টার্ব হচ্ছে বলে ও ছুঁড়ে ফেলে দিয়েছে ওপরে। মানে যে খুঁড়ছিল, মানে মাটি থেকে পেয়েছে। হ্যাঁ, এও দেখো ব্যাপারটা হচ্ছে, ও যখন কাটছে, ও তো এত অব্দি কেটে ফেলেছে, হাঁটু অব্দি যখন কেটে ফেলেছে, ও তো একটু হালকা করে মাটির নিচে চলে গেছে, তো ওর হাইটে, হাঁটুর হাইটে তো মাটিটার উপরে, ও ওপরটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আচ্ছা, মানে ওই ওপরটাই, ওই জমিতেই ও নিচে ছিল, ওপরে থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আচ্ছা, এবার রাজেশ তো চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল কিরকম কি কাজ হচ্ছে না হচ্ছে। ও কিছুক্ষণ মাথায় ঘুরতে ওই জায়গাটা এসছে, এসে দাঁড়িয়ে এরকম করে দেখছে যে মানে কত অব্দি কাজ হলো না। আর ঠিক ওই লকেটটার উপরে পা দিয়ে দাঁড়িয়ে ওইটা দেখছিল। দেখতে যখন দেখছে, ও বুঝতে পেরেছে ওর পায়ের তলায় কিছু একটা আছে, ঠিক আছে। ও বলছে, কি রে ভাই, পায়ে আবার কি ঠেকলো রে বাবা, বলে এরকম করে পাশ হয়ে দেখছে কিছু একটা মানে রয়েছে। ওটাকে হাতে তুলেছে, তুলে বলছে, এটা আবার কি রে ভাই, কি এটা। তখন নিচে যে মিস্ত্রিটা কাজ করে, যে ওটা দেখতে বলছে, আরে বাবু ওটা কিছু না, আমি যখন এই ঘুরছিলাম না এখানে, ওখান থেকে কি এইটা একটা দেখলাম হাড় মতো, লকেট মতো ওখানে পড়েছিল, আমি ফেলে দিয়েছি। আপনি ফেলে দিন, ও কিছু না, নর্মাল, মানে কিছু না, ও কাজ করার মধ্যে এরকম অনেক কিছু পাওয়া যায়। রঞ্জিত তখন ওটা ভালো করে হাতে, রাজেশ তখন ওটা ভালো করে হাতে নিয়েছে, এরকম করে দেখছে এটা কি, দেখছে ওটা একটা লকেট, মানে হাড় আর ওর মধ্যে একটা পেন্ডেন্ট, এরকম করে একটা লকেট। আচ্ছা, লকেট পেয়েছে। মানে ধরে রাখো একটা হাড় আর একটা ধাতু দিয়ে, মানে দেখুন মরচে পড়ে গেছে, বুঝতেও পারছেন ওটা কিসের, মানে কোন ধাতুর। তো ওইরকম একটা মরচে পড়া লকেট, আর তার মধ্যে একটা ছোট্ট পেন্ডেন্ট আছে। ভালো করে দেখছি এইভাবে, দেখতে দেখতে ওই যে পেন্ডেন্টটা হালকা করে চেপেছে, চাপতে না পেন্ডেন্টটা খুলে গেছে। ফোল্ডিং টাইপ ছিল। হ্যাঁ, এরকম ফোল্ডিং টাইপ দেখবে এখন মানে অনেক আছে, যে দুদিকে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ছবি দেওয়া থাকে, ওরকম ব্যাপার একটা। তো ওরকম একটা পেন্ডেন্ট ছিল, পেন্ডেন্ট হালকা করে চাপতে দেখো তোমার অনেকদিন ধরে মাটিতে পড়ে আছে, ঢিলা গেছে, হালকা করে চাপতেই খুলে গেছে। খুলতে ওখানে এক সাইডে পুরো ফাঁকা, এক সাইডে কিছু নেই, আর এক সাইডে দেখছে একটা ছবি। মানে ছবিটা কিরকম বলতো, মানে অনেকদিন পুরনো হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে, ও বুঝতে পারছে না কি মানে কি, কিন্তু বুঝতে পারছে কোনো একটা মহিলার ছবি, কোনো একটা মহিলার ছবি রয়েছে। আর সব মানে হয় না, দেখবে পুরোনো ছবিগুলো পয়েন্ট হয়ে থাকে, কেউ একটা মানে বিকৃত হয়ে যায় ছবিটা, ওটা দেখতে। কিন্তু একটা জিনিস ওখানে দেখতে পেয়েছে, ওই মহিলাটার চোখ দুটো চোখের জায়গা পুরো ডিপ কালো ছোপ পড়ে গেছে, শুধু দুটো জায়গাতে, চোখের দুটো পজিশনে পুরো কালো ছোপ পড়ে গেছে, বাকি জায়গাগুলো ড্যাম্প ধরে গেছে মানে ফটোতে, কিন্তু ওই কালো ছোপ না। আচ্ছা, মানে চোখের রয়েছে, হ্যাঁ শুধু চোখের জায়গায় কালো ছোপ। ওটাকে না দেখতে দেখতে মানে ঠিক কি বলবো, আমরা দেখবে কোনো একটা জিনিস ভালো করে যখন দেখি, মানে একটা আকর্ষণ ফিল হয় না, যে দেখতেই চোখের পলক পড়ছে না দেখছি, তো সেইভাবে এই জিনিসটা দেখছে। যখন ওইভাবে দেখছে, মানে দাঁড়িয়ে আছে, বা দেখো ওই যে রঞ্জিতের ওয়াইফ ওখানে ছিল, ও দেখছে যে রাজেশ এরকম ভাবে এত মন দিয়ে কি দেখছে। তখন মানে উনি পেছনে এসে দাঁড়িয়েছেন। ওই ওনার নাম হচ্ছে তোমার রীতা। রঞ্জিতের ওয়াইফের নাম হচ্ছে রীতা। রীতা দেবী তখন, হ্যাঁ রীতা দেবী তখন ওই রাজেশের পেছনে এসে দাঁড়িয়েছে, যে রাজেশ কি এমন পেয়েছে এরকম করে দাঁড়িয়ে আছে দেখছে।
রাজেশ তখন এর একটা জিনিস ভাবো, আমরা যদি কোনো কিছু একটা কাজ করি বা যাই কিছু একটা করি, পেছনে কেউ যদি দাঁড়ায় আমরা বুঝতে পারি পেছনে কেউ একটা এসে দাঁড়িয়েছে আমাদের, বুঝতে পারি। রাজেশ এতটা মনোযোগ সহকারে দেখছে বা এতটা আকৃষ্ট হয়ে গিয়ে ওটা দেখছে, ওই যে রীতা দেবী ওনার পেছনে এসে দাঁড়িয়েছেন ও দেখতেই পাচ্ছে না, ও জানেই না যে আমার পেছনে কে দাঁড়িয়েছে। রীতা দেবী কখন ওর পেছনে এসে দাঁড়িয়েছে ও জানে না, ও নিজের মতো করে আকৃষ্ট ওটা দেখছিল। রীতা দেবী তখন পেছন থেকে ওকে হালকা করে ধাক্কা দিয়েছে না, চমকে উঠেছে। কি কি দেখছো এইভাবে এরকম বলেছে পেছন থেকে, আর দাঁড়িয়ে ও তখন না চমকে উঠেছে, মানে ও এতটাই আকৃষ্ট ভাবে ওই লকেটটা দিয়ে তাকিয়েছিল, ও বুঝতেই পারেনি কখনো পেছনে দাঁড়িয়েছে। যখন ধাক্কা দিচ্ছে তখন বুঝতে পারছে যে ওর যে বৌদি আছে ও তিনি পেছনে এসে দাঁড়িয়ে আছেন, ওকে ডেকেছে, তখনও সায় ফিরেছে। না না কিছু না, এই দেখো না এরকম একটা কি একটা পেয়েছি, এটা লকেট মতো বলে এরকম করে ঝুলিয়ে ঝুলিয়ে দেখাচ্ছে, এই দেখো এরকম একটা লকেট পেয়েছি, খুব খুশি, হ্যাঁ খুব খুশি হয়েছে লকেট। এরকম ভাবো একটা জিনিস, আমরা যদি অনেক দিনের কিছু আমাদের কাছে থাকলে সেটাকে আমাদের খুব যত্ন করে রাখি, কারণ ওটা আমাদের খুব পছন্দের হয়। আমি সদ্য একটা জিনিস পেয়েছি, আমার মানে তারপরে এতটা ভালোবাসা চলে আসে, এটা আমি কোনোদিনও এতটা খুশি হয়নি। তো এইভাবে দেখাচ্ছে, দেখো এটা একটা জিনিস পেয়েছি বলে এরকম নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছে জিনিসটা, যে লকেট পেয়েছি, এই লকেটটা কি সুন্দর না, মানে ধাতুটা একটু মরচে পড়ে গেছে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? ওরা একটা মনে একটা খুশি নিয়ে বলছে। আর আবার তারপরে বলছে এই দেখো, বললে ওই যে চেপে খুলেছিল না, পেন্ডেন্ট চেপে খুলে বলছে এই দেখো এটা একটা ছবিও রয়েছে, ছবিটা তো পরিষ্কার না, তোমার অনেকদিন হয়ে গেছে কিন্তু কারো একটা ছবি হয়েছে, মানে কারোর কোনো মহিলার কিছু একটা আছে। রীতা দেবী তখন ওটা দেখেছে, দেখে বলছে যে একটা কাজ করো, তুমি এটা না ফেলে দাও, কারণ দেখো তুমি তো অত কিছু জানো না, অত কিছু বোঝো না, এই জিনিসগুলো সবসময় যে ভালো হয় তার কোনো মানে নেই, তুমি এটা ফেলে দাও, ওটাই সবচেয়ে ভালো হবে। কারণ এখন দেখো কোন জিনিসে কি অভিশাপ লেগে থাকে তার তো কোনো আমরা বুঝতে পারি না, ফেলে দাও, ওটা ফেলে দেওয়াটাই আমার মনে হয় বেটার হবে। ওরা বলছে না না দেখো না কি সুন্দর জিনিস, তুমি কি বলছো ফেলে দেবো আমি, না না ফেলার দরকার নেই, দেখো না কি সুন্দর জিনিস। তখন রীতা দেবী বলছে দেখো তুমি তো সবকিছু বোঝো না, তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা শোনো, তোমার থেকে তো আমি বয়সে বড়, তোমাকে আমি যেটা বলছি তুমি শোনো, এই জিনিসগুলো তুমি অত কিছু জানো না, বেকার কার কি অভিশাপ ওর মধ্যে লেগেছে, কি দরকার তুমি ফেলে দাও। একটু বুঝে শুনে ও কি করছে, ফেলতে চলে গেছে। সেই সময় রঞ্জিত চা নিয়ে চলে এসছে, বড়দা ও চা আনতে গেছে, তোমার আগেই বলেছি, চা নিয়ে চলে এসছে। এবার যারা মিস্ত্রিরা একটু রেস্ট করছিল, রেস্ট করতে করতে চাটা খেয়ে ফ্রেশ হয়ে করে নিয়েছে, করে ওই দিনের মতো কাজ ওদের হয়ে গেছে, ওরা বাড়ি ফাড়ি চলে এসছে। কাজ বাজ শেষ হয়ে যায়, ওরা মানে যারা রাজেশ, রঞ্জিত আর রঞ্জিতের ওয়াইফ ছিল, ওরা বাড়ি ফাড়ি চলে গেছে। এবার রঞ্জিতের যে ওয়াইফ রীতা বাড়িতে গিয়ে এই যে লকেটের ব্যাপারটা না, এটা ওর যে মা আছে সরস্বতী দেবী তাকে বলেছে, মানে রাজেশ আর রঞ্জিতের মা সরস্বতী দেবী, আচ্ছা, আর রীতার শাশুড়ি তাকে বলেছে এটা, যে জানো মা, জানেন মা এরকম আমরা একটা লকেট পেয়েছিলাম, এই হচ্ছে বলেছে। সরস্বতী দেবী এটা শুনেছেন। এবার রাত্রেবেলা যখন ওরা একসঙ্গে খেতে বসেছে, ওখানে রাজেশকে সরস্বতী দেবী জিজ্ঞেস করে যে এরকম একটা লকেটের ব্যাপার আমি শুনলাম, কি হয়েছে রে? রাজেশ তখন মানে পুরো কথাটা ঘুরিয়ে দিয়েছে, মানে ওই কথাটার কোনো টপিকেই নেই, ও অন্য কিছু, না না ঠিক আছে ও কোনো ব্যাপার না, এতে ওটা কিছু না, তো এটা তোমাদের একটা কুসংস্কার, ও তোমরা এত এইসব নিয়ে কিছু ভেবো না, ওটা একটা নিমিত্ত মাত্র, ওটা একটা অলংকার, এর বেশি ওটা কিছু না, তোমরা এত কিছু এসব নিয়ে ভেবো না, বলে পুরো কথাটাই ঘুরিয়ে দিয়েছে, ওখানে এড়িয়ে চলে গেছে একেবারে, মানে ওই কথা, ওই যে সাবজেক্টটা না কথাই বলতে চাইছে না, ঠিক আছে, এগুলো এড়িয়ে গেছে। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে সবাই সমুদ্র শুতে চলে গেছে। একটা কথা তার মধ্যে আমি তোমায় বলে রাখছি, যে যখনই ওদের ওই ভিতের কথাটা এসেছিল না, যে ভিত খোঁড়া হবে, তখন সরস্বতী দেবী ওদের যে ওদের পুরোহিত আছে তার সঙ্গে কথা বলেছিল, যে এরকম আমরা বাড়ি একটা করছি, তো ভিতের তো পুজোর একটা ব্যাপার থাকে, তো আপনি পুজোটা একটু করে দেবেন, তাহলে আমরা তারপরে বাড়ির কাজ, মানে যে প্রথম যে ইট রেখে যে কাজটা হয় ভিতের কাজ, ওগুলো আমরা শুরু করবো, মানে ভিত পুজো যেটা। তখন ঠাকুর মশাই ওই 9 দিন পরে একটা ডেট দিয়েছিল, যে বলেছিল যে 9 দিন পরে, সেরকম শনিবার একটা আসছে, শনিবারে খুব ভালো একটা দিন আছে, শুভ দিন আছে, ওই দিনে আমি তোমাদের ভিত পুজোটা করে দেবো, ঠিক আছে? ঠাকুরমশাই বলে দিয়েছে, ওরাও জানে যে হ্যাঁ আমাদেরও তো মোটামুটি আমাদের মিস্ত্রি বলেছে 7 দিনের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, একদিন যাবে, 9 নম্বর দিনে ওদের ভিত পুজো হয়ে যাবে, ওই দিন থেকে ওদের মিস্ত্রিরা কাজ শুরু করে দেবে।
এইবার ওদের যেদিনের কথা আমি বলছি, ডিনার ফিনার শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাজেশ আর রঞ্জিত ঘুমাতে চলে গেছে। ঠিক আছে। ঠিক আছে, রাত্রেবেলা মোটামুটি ধরো কত, রাত্রেবেলা 1:30-2 এরকম সময় হবে, হঠাৎ রাজেশের ঘুম ভেঙে যায়। রাজেশ ঘুম ভেঙে গিয়ে কি দেখছে জানো? দেখছে ওদের ঘরের দরজাটা, মানে রুমের যে দরজাটা ওটা খোলা। রুমের দরজাটা খোলা। ওরা কিন্তু ঘরের যে দরজাটা আছে, রুমের দরজাটা দিয়েই ঘুমায়। আচ্ছা। দেখছে খোলা। রাজেশ একটু রেগে যায়, রেগে গিয়ে ওর ওয়াইফকে ডেকে তোলে, হ্যাঁ কি করছো তুমি, তুমি ঘরের দরজা ফরজা দাওনি, না দিয়ে ঘুমিয়ে পড়েছো, ঘরের দরজা খোলা রয়েছে, সবকিছু কি আমাকেই করতে হবে, তুমি দরজা ফরজা দিয়ে দাওনি। ওর ওয়াইফ তখন বলছে কিন্তু আমি তো দরজা দিয়ে ঘুমিয়েছি। তখন রাজেশ আরো রেগে যায়, বলছে কি বলছো তুমি ঘুমিয়ে, তাহলে দরজা এমনি এমনি খুলে গেছে, তুমি বলছো তুমি দরজা দিয়ে ঘুমিয়েছো, দরজাটা খুলে গেল এমনি এমনি, সবকিছু তুমি দেখে রেখে ইয়ে করো না, দরজা ফরজা খুলে রেখেছো বলে ও উঠে গিয়ে রেগে উঠে গিয়ে দরজা ফরজা বন্ধ করে দিয়েছে, লক ছিটকানি দিয়ে দিয়েছে, লক করে দিয়েছে, করে এসে শুয়ে পড়েছে। ঠিক আছে। ঠিক আছে, ঘুমিয়ে রাত্রেবেলা তারপরে ওরা ঘুমিয়ে পড়েছে। এবার সকালবেলা যখন উঠছে, ওর ওয়াইফ ঘুমাচ্ছে ওর সাথেই, ও ঘুম থেকে উঠে দেখছে দরজাটা স্টিল খোলা। সকালে উঠে দেখছে দরজাটা আবার খোলা। রাজেশ কিন্তু নিজে থেকে দরজা দিয়ে এসেছিল, নিজে থেকে দরজা দিয়ে ছিটকানি দিয়ে দিয়েছে, দেখছে দরজা খোলা। সব যে আমি তো নিজে রাত্রে দরজাটা দিলাম, দরজা খোলা হলো কি করে? ও উঠেছে, বিছনা থেকে নেমেছে, নেমে মাটিতে কি মানে মেঝেতে কি দেখছে জানো? মেঝে দেখছে কেউ ধরো মানে খেতে কাজ করলে, মাঠে কাজ করলে পায়ে মাটি লাগে, ওই মাটি লাগা পায়ের ছাপ কিরকম হয় ঠিক সেরকম মাটি, মানে ছোট ছোট অল্প অল্প মাটি, তার পায়ের ছাপ ওদের ঘরের মধ্যে রয়েছে। এসেছে মাটি পায়ে ঘরে ঢুকেছে, মাটি পায়ে দরজা খুলে বেরিয়ে গেছে। বাবা। রাজেশ সেটা দেখতে পেয়েছে, সকালবেলা উঠেছে, উঠে মানে কিছু বলেনি, নর্মালি ফ্রেশ ট্রেশ হয়ে যখন সকালবেলা যে টিফিন করতে বসেছে, তখন সবাইকে বলছে যে রাত্রেবেলা মাটি পায়ে আমাদের ঘরে কে এসেছিল। আচ্ছা। রঞ্জিত বলছে মাটি পায়ে, আমরা তো ঘুমাচ্ছিলাম, আর ওর মা তো বাদ দিয়ে দাও, ওর মাও ঘুমাচ্ছিল, বলছে মাটি পায়ে তোদের ঘরে কে? আর মাটি প্রথম কথা আমাদের ঘরে আসবে কোথা থেকে? আমরা তো ঘরে সবাই রাত্রেবেলা যে যার মধ্যে ঘুমিয়েছি, মাটি পায়ে তোদের ঘরে কে ঢুকেছে এটা আমরা কি করে জানবো? তো এটা রাজেশ দেখে, তখন এই কথাটা সেখানে শেষ হয়ে যায়, কারণ সবাই যখন বলছে যে কেউ ঘর আছে, তাহলে আর ভিত্তিহীন হয়ে গেছে। এবারে কাজ চলছে ওর মতো। রাজেশের জীবনে একটু চেঞ্জ হয়। রাজেশ না রাত্রেবেলা করে আর ঘুমাতে পারছে না ভালোভাবে, যে একটা ঘুমানোর ব্যাপার আছে না, রাজেশ ভালো করে ঘুমাতে পারছে না, ওর শরীরের অবনতিও হচ্ছে, তার সাথে ঘুমাতে পারছে না। এটা কবে থেকে হচ্ছে? এটা হচ্ছে ঠিক যেদিন জমিতে ওরা ওই লকেটটা পেয়েছিল, আর ওর যে ওই রীতা দেবী, যিনি ওর বৌদি বলেছিল লকেটটা ফেলে দিয়ে, ঠিক ওই দিন থেকে, একদম সেই ওই দিন থেকে এই ঘটনাটা শুরু হয়েছে। ঠিক আছে, ওই দিন রাত্রে এটা ওরকম করে, সকালবেলাটা ওরকম টিফিন করে রাজেশ চলে যায় নিজের অফিসে, আর রঞ্জিতের টিউশন করে ও যেরকম যায় দেখতে, কাজ দেখতে চলে গেছে। দিন কেটে গেছে, রাত্রেবেলা সেম সবাই বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করেছে, করে রাত্রেবেলা ঘরে ঘুমাচ্ছে। ঠিক আছে, আর আমি তোমাকে আগেই বলেছি রাজেশ ভালো করে ঘুমাতে পারছিল না। রাত্রেবেলা হঠাৎ ও দেখছে ওদের বাথরুমে কল খোলা, মানে কল থেকে জল পড়ছে, এমনও বুঝতে পারছে কেউ কলটা ইউজ করছে। এটা শুধু রাজেশ শুনতে পাচ্ছে না বাড়ির? না, শুধুমাত্র রাজেশ শুনতে পাচ্ছে এটা। আচ্ছা। মানে দেখো ওদের যে ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম। আচ্ছা। ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম ওদের। এবার রাজেশ আর ওর ওয়াইফ ওই রুমে রয়েছে, তারা ঘুমাচ্ছে। এখানে রাজেশের ওয়াইফ যখন ঘুমাচ্ছে, কলটা কে চালিয়েছে? কলটা চলছে রাত্রেবেলা, যেরকম দেখো সবাই টয়লেট করে এসে দরজা কল অফ করে দরজা বন্ধ করে ঘরে এসে শুয়ে পড়ে, ওরা সেরকমই করেছে, করে শুয়ে পড়েছে। তাহলে কলটাকে চালিয়ে দিল। ঘরের ভিতরে কেউ নেই, ঘরের ভেতরে কেউ নেই, তো ওয়াইফ রয়েছে একা, সে ঘুমাচ্ছে। আর এরকম তো হবে না যে রাজেশ নিজেই গিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে, এটা তো হয় না, সম্ভব না। রাজেশ তখন গিয়ে লক করে, কলটা বন্ধ করে চলে আসে, চলে এসে শুয়ে পড়ে। ঠিক আছে, তখন ও কিন্তু একটা জিনিস ভাবছে যে আগের দিন এরকম মাটি দেখতে পেলাম, দরজা খুলে গেছিল,
আজকে দেখছো আর কল চলছে, কি হচ্ছে, মানে কিছু কি হচ্ছে আমাদের সাথে? না কিছুই হচ্ছে না, ও তো ভেবে লাভ নেই বলে ও ঘুমিয়ে পড়েছে ওর মতো। এবার ও শুনতে পেয়েছে ভেতরে মানে বাথরুম থেকে কলটা খোলা রয়েছে। রাজেশ যখন কলটা বন্ধ করেছে, কলটা বন্ধ করে বাইরে আসছে, দেখছি ওদের ঘরের দরজাটা আবার খোলা, মানে আবার রাত্রেবেলা দরজাটা খুলে গেছে। রাজেশ তখন গিয়ে দরজাটা বন্ধ করেছে, করে এসে শুয়ে পড়েছে। পরের দিন সকাল থেকে যেরকম ওদের কাজবাজ চলছে সেরকম কাজবাজ হচ্ছে। সন্ধেবেলা রাজেশ অফিস থেকে এসে একটু ফ্রেশ হতে গেছে, একটু ফ্রেশ হতে গেছে, ঠিক আছে, টয়লেট করতে গেছে, স্নান করবে। যখন বাথরুমে রয়েছে হঠাৎ করে লাইটটা অফ হয়ে যায়, মানে বাথরুমের লাইটটা অফ হয়ে যায়, মানে বাথরুমে থাকাকালীন লাইট অফ হয়ে যায়। বাথরুমে যখন রাজেশ রয়েছে টয়লেট হয়তো কিছু করছিল, ফ্রেশ হচ্ছিল, লাইটটা অফ হয়ে যায়। রাজেশ চিল্লে ওর ওয়াইফকে ডেকে বলে, আমি তো বাথরুমে রয়েছি, লাইট ফাইট অফ করে দিচ্ছ কি, তোমার লাইটটা অফ হয়ে গেছে কেন? তখন ওর ওয়াইফ একটু দূর থেকে বলে, আমি তো কিছু করিনি, আমি তো অন্য একটা কাজ করছি। রাজেশও বুঝতে পারে যে ওর ওয়াইফ তো মানে ব্যাপারটা কি, দেখো ওদের যে বাথরুমের দরজা তার বাইরে গিয়েই লাইটের সুইচ রয়েছে, আর রাজেশের ওয়াইফ এমন একটা ডিস্টেন্স থেকে ওর ভয়েসটা আসছে, বুঝতেই পারছে যে এক মুহূর্তে অফ করে দিয়ে অত দূরে সে যেতে পারবে না। আচ্ছা, তখন ও ভাবছে যে হ্যাঁ ও তো অত দূর থেকে বলছে, তাহলে কি করে লাইটটা অফ হয়ে গেল? ও তখন ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে চলে আসে। আর এদিকে সন্ধ্যেবেলা ওই দিনই ধরো রাত্রেবেলা 9টা 9:30 এরকম হবে, ওদের একটা কল আসে, মোবাইলে কল আসে মার কাছে রাত্রেবেলা, যে ওই যে পণ্ডিতটা ছিল যে পুজো করার কথা, ভিতর যে পুজো করবে সে পুজো করার কথা বলেছিল, সে ফোন করেছে, করে বলছে যে আমি এরকম আমার যে মেয়ে রয়েছে তার একটা প্রবলেম হয়ে গেছে, আমি সেখানে অলরেডি মানে চলে এসেছি, কাছাকাছি আছি, আমার মাথায় ছিল না যে আপনাদের কালকে এরকম ভিত পুজোটা ব্যাপার আছে, মানে এমনই একটা ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গিয়েছে আমার মেয়ের সাথে, আমি সেখানে যাচ্ছি, ইনফ্যাক্ট আমি বলতে পারো চলেই এসেছি সেখানে, কাছাকাছি হঠাৎই আপনাদের কথাটা মনে পড়লো, তাই আমি আপনাকে ফোন করে জানিয়ে দিচ্ছি এরকম কালকে আমি আসতে পারবো না, আমার ভাবি পুজোটা হবে না। আর ঠিক মোটামুটি তার কিছুদিন বাদেই আর একটা ভালো মানে সময় যাচ্ছে, ভালো একটা দিন আছে, সেই দিনে আমি আপনাদের পুজোটা করে দেব। আচ্ছা, তো সেটা সরস্বতী শুনেছেন, মানে বাড়ির সবাইকে বলেছেন যে এই ব্যাপারে এরকম হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে সময়টা বলেছে সেই সময়টা প্রায় এরকম 1 সপ্তাহ বেশি, যে 1 সপ্তাহ বেশি পরে, 1 সপ্তাহ পোস্টপোন, 1 সপ্তাহ মানে ওদের এই কাজটা 1 সপ্তাহ পোস্টপোন হয়ে গেল। ওই যে পুজোটা উনি যে পুরোহিত আছে উনি করবেন বলেছেন যে দিনে, তার থেকে ওরা সপ্তাহখানেক পরে একটা ডেট দিয়েছেন, যে ওই ডেটে গিয়ে আমি আপনাদের কথা দিচ্ছি ওই দিনকে আমি আপনাদের পুজো মানে পুজোটা যে করে দেবো গিয়ে সেখানে। এটা শুনে তখন বাড়ির সবার একটু মানে মধ্যে একটা বিবাদ টাইপের, একটা ঘরোয়া একটা ঝামেলা হয়ে যায়, যে এতদিন 1 সপ্তাহ একটা কাজ ফেলে রাখবো, 1 সপ্তাহ একটা কাজ পড়ে থাকবে, আমাদের তো অঢেল পুঁজি নেই। আর দেখো একজন লোন নিয়ে বাড়ি করছে, একজন গয়না নিয়েছে, গয়না দিয়ে তোমার গয়নার টাকা দিয়ে সে বাড়ি করছে, তো 1 সপ্তাহ মিস্ত্রিদের বসিয়ে টাকা দেওয়ার মতো ক্ষমতা ওদের নেই, ঠিক আছে। এবার ওরা যে কি বলছে, ওরা বলছে যে যদি পুজো নাও হয় তাতেও কোনো ব্যাপার না, আমরা বাড়িটা কাজ করা শুরু করে দেবো, আমরা নিজেরা পুজো করে নেবো, কি আছে, পুজো যে ঠাকুরমশাইকে দিয়েই করতে হবে তার তো কোনো মানে নেই, আমরা নিজেরা, আমাদের মনে ভক্তি আছে, আমরা নিজেরা পুজো করে নেবো, কোনো ব্যাপার না, করে শুরু হয়ে যাবে কাজ। তখন সরস্বতী দেবী যে উনি একটু ঠাকুর পুজো করতেন, উনি বলছেন যে পুজোর পুরোহিতকে না করিয়ে এরকম ভাবে শুরু করাটা ঠিক উচিত হবে না। তখন যে রাজেশ সে একটু জোর গলায় বলে ওঠে, বাড়িটা তো আমি করছি, বাড়িটা আমি বানাচ্ছি, তো আমি যখন বাড়িটা করছি, কোনো এক ঠাকুর যদি তাকে পুজো করি বা না করি, পুজো করলাম না, তাহলে আমার পুরো 1 সপ্তাহ জন্য বাড়ি কাজ আটকে যাবে। আমার মনে ভক্তি আছে, আমরা সবাই মিলে পুজো করব, ও বাড়ির পুজো করে আমরা নিজেরা করব, করে সব ঠিকঠাক হয়ে যাবে, ও কোনো ব্যাপার না, কিছু হবে না। আর তোমার যদি এরকম কিছু মনে হয়, বাড়ি তৈরি হওয়ার পর যখন তোমার ভালোভাবে যখন গৃহপ্রবেশের যে পুজোটা হয় ওটা না আমরা খুব ভালো করে দিয়ে নেবো, কিন্তু 1 সপ্তাহ ধরে আমি আমার লেবারদের এইভাবে বসিয়ে রাখতে পারবো না। ওর মা কথাটা শুনে একটু মানে হয়তো তার খারাপ লেগেছিল, আমি জানি না, তো যখন না কিছু বলেননি, যে ঠিক আছে আর কিছু বলার নেই। এবার এদের যে টোটাল ভিত কাটার কাজ শেষ হয়ে গেছে, 7 দিনে ওরা সময় দিয়েছিল, 7 দিনে কাজ শেষ। যেদিনকে ওদের ভিত পুজো হওয়ার কথা ছিল, মিস্ত্রি তো সকাল সকাল চলে এসছে, ভিত পুজো হবে, ওরা কাজ শুরু করবে। এরা কি করলো, এরা নিজেদের মতো একটু ওই ধরো ফুল, বাতাসা, সন্দেশ,
ধূপ মোমবাতি এইসব নিয়ে গেছে ওখানে পুজো, ওরা নিজেরা পুজো করবে। মানে হয় না আমাদের ঘরে আমরা যেরকম পুজো করি মন্ত্র মন্ত্র একটু মানে যেরকম হয় একটু পরে আমরা পুজো করে দিই, ওরা কি করেছে, ওরা ওরকম ভাবে পুজো করেছে। করে রাজেশ যে বাড়িটা করছিল সে দেখবে প্রথম যখন বাড়ির ভিতর একটা ইট রেখে পুজোটা শুরু হয়, রাজেশ ওই ইটটা রেখে পুজোটা করেছে, করে বাকি বাড়ি সবাই ওখানে বসে পুজো টুজো করে বাড়ির কাজটা শুরু করেছে। ওরা নিজেরাই পুজো করে নিয়েছে, পুজো করে নিয়ে কাজটা শুরু করেছে। ওরা ওদের মধ্যে পুজো করেছে, করার পর মিস্ত্রিরা নিজেদের কাজ শুরু করে দিয়েছে। যেরকম এবারে ওর মা আর ছোট বউ বড় বউ ওরা সবাই বাড়ি চলে এসছে, রাজেশ আর রঞ্জিত ওখানে রয়েছে কাজ ফাজ দেখার জন্য রয়েছে। সারাদিন কাজবাজ হয়েছে, কাজবাজ হওয়ার পরে ওরা মিস্ত্রিরাও বাড়ি চলে গেছে, ওরাও মানে বাড়ি চলে এসছে দুজনে। এবার সন্ধ্যেবেলা যেরকম বাড়ি এসে ওদের নিজেদের মধ্যে কথাবার্তা হয়েছে, কাজবাজ শুরু হয়েছে, একটু কথাবার্তা বলেছে। এবার রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে, যে যার মতো নিজের ঘরে ঘুমাতে চলে গেছে। আর রাজেশ একটু বাইরে মানে ধূমপান করতে গিয়েছিল আর কি। রীতা না স্নেহা, রীতা হচ্ছে বড় বউয়ের নাম, স্নেহা হচ্ছে রাজেশের বউয়ের নাম। আচ্ছা, স্নেহা তখন ঘরে একা, শোয়ার আগে না একটু ওই চুলফুল মানে আয়নার সামনে একটু চুলফুল ছানছিল নিজে, চুল ছানতে ছানতে হঠাৎ ও না ওর পেছনে একটা কি বলবো ছায়া টাইপের বা অবয়ব টাইপের কাউকে দেখতে পায়, একটা মহিলা অবয়ব। আচ্ছা, ঠিক কিরকম বলবো, যে বিকৃত একটা মুখ, আর সব থেকে বড় যেটা হচ্ছে চোখ দুটো তার নেই, চোখ দুটোতে দুটো কালো কালো স্পট হয়ে আছে। মানে মানে হয় না চোখের মনি বা চোখের এই সাদা অংশটা না থাকলে যেরকম অন্ধকার থাকে, সেরকম একটা জিনিসও দেখতে পেয়েছে। ও সেটা দেখতে পেয়ে ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে, কারণ ঘরে প্রথম কথা একা, ওর রুমেও একা, ও একা একা দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছানছিল, এরকম একটা জিনিস দেখতে পেয়েছে, ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে ও যখনই ঘুরে দেখতে গেছে, সাথে সাথে একটা লাইটে একটা আওয়াজ হয়েছে, আওয়াজ হয়ে লাইটটা অফ হয়ে গেছে। ঘরের লাইট অফ হয়ে গেছে, ঘরের লাইটটা বন্ধ হয়ে গেছে, একটা খাটাস করে একটা আওয়াজ হয়েছে, হয়ে লাইটটা অফ হয়ে যায়, এমন ভাবে হয়েছে যেন মনে হচ্ছে লাইটটা কেটে গেছে, আবার লাইটটা অফ হয়ে গেছে। খুব জোরে চিৎকার করে উঠেছে, মানে এত জোরে চিৎকার করে উঠেছে রাজেশ যে বাইরে গিয়েছিল এ করতে, সে পর্যন্ত শুনতে পেয়েছে। এবার রাজেশের ঠিক ঘরের পাশেই হচ্ছে সরস্বতী দেবীর ঘর, মানে ওনাদের যে শাশুড়ি যে তার ঘর। উনি সবার আগে দৌড়ে এসছেন, এসে দেখছে ঘরে লাইট ফাইট বন্ধ। উনি বলছেন যে লাইট ফাইট বন্ধ করে কি চিল্লামিল্লি করছো বলে, এবার লাইটটা জ্বেলেছে, জ্বালতে দেখছে স্নেহা যে খাট রয়েছে, খাটের ছত্রিটা ধরে খাটের মধ্যে বসে না মানে রীতিমতো ভয় থরথর করে কাঁপছে। স্বাভাবিক, ওরকম একটা জিনিস দেখেছে, ও ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে। বলছে কি হয়েছে তুমি এরকম এতটা জোরে চিৎকার করে ভয় পেয়ে এরকম লাইট ফাইট অফ করে দিয়েছিলে কেন, তুমি এভাবে কাটছো? বলছে লাইট তো আমি অফ করি, লাইটটা এমনি অফ হয়ে গেছে। ততক্ষণে বাকিরাও চলে এসছে, মানে রঞ্জিতের যে ওয়াইফ রীতা আর যে রাজেশ, ও একটু দূরে ওই দরজাটার সামনে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে শুনছিল জিনিসটা। ও চলে এসে দাঁড়িয়ে গেছে যে কি হয়েছে না হয়েছে, যেহেতু মা আর দাদার আগে চলেছে, ওরা ঘরে চলে এসেছে, ওখানে দাঁড়িয়ে আছে। স্নেহা তখন বলছে আমি ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে একটু চুলটা ছানছিলাম, ছানার সময় আমি এই জিনিসটা দেখতে পেয়েছি, আমার পেছনে কে একজন দাঁড়িয়ে রয়েছে, একটা ছায়া মতো মহিলা অবয়ব, যার চোখ দুটো নেই, চোখের মনিও নেই, চোখের সাদা অংশটাও নেই, শুধু একটা মনে হচ্ছে অন্ধকার কিছু একটা হয়ে আছে, মানে কিচ্ছু নেই, ভিতরে বিয়ে হয়ে গেছে, এরকম একটা জিনিস আমি দেখতে পেয়েছি। আর সেটা দেখে আমার ভীষণ পরিমাণে ভয় লেগে গেছে, আমি যখন ঘুরে সেটা দেখতে গেছি, সাথে সাথে লাইটটা অফ হয়ে গেছে। সিরিয়াসলি, মানে ও রীতিমতো ভয় কাঁপছে, ওইভাবে কাঁপতে কাঁপতে জিনিসটা বলছে। রাজেশ তখন দূরে দাঁড়িয়েছিল, মানে ওই দরজার সামনে দাঁড়িয়েছিল। রাজেশ তখন আর কি বলবো, বাকি ওর সঙ্গে যে অ্যাক্টিভিটি গুলো হয়েছিল না, ও আর চেপে রাখতে পারিনি। তখন ও বলছে তোমাদের তো আমি একবারই বলেছিলাম যে ওই ঘরের দরজাটা খুলে যায় রাত্রেবেলা, আমি এরকম বন্ধ করেছিলাম, আর ওই মাটির পায়ের ছাপ আমি পেয়েছিলাম। তোমরা কি এটা জানো যে প্রতিদিন রাত্রে যখন আমার মাঝে ঘুম ভেঙে গেছে, প্রতিদিন রাত্রে দেখেছি দরজাটা খোলা। আর শুধু সেটাই না, যখন সকালবেলা ঘুম থেকে আমি প্রতিদিন গিয়েছি দরজা বন্ধ করেছি, করে এসে শুয়েছি, প্রতিদিন সকালবেলা উঠে দেখেছি যে দরজাটা সেই খোলা। ওর যে ওয়াইফ যে স্নেহাকে বলছে তুমি তো আমার পরে ঘুম থেকে ওঠো, আমি তোমার আগে উঠে যাই, আমি উঠে প্রতিদিন দেখি দরজাটা আমি নিজে রাত্রে বন্ধ করে ঘুমিয়েছি, দরজাটা খোলা। শুধু এটাই না, প্রতিদিন ওর ঘরে ওই যে তোমার প্রথমে যে পায়ের ছাপ তো প্রথম দিন দেখেছিল, প্রতিদিন ওর ঘরে একটু একটু করে মাটি পড়ে থাকতো। মানে যতই ঘর ঝাড় দিক পরিষ্কার করুক না কেন, প্রতিদিন সকালবেলা করে উঠে দেখতো
ওরকম ঘরে মাটি পড়ে রয়েছে। মাটি পড়ে রয়েছে মানে কি, মানে পায়ের ছাপ নাকি মাটির গুঁড়ো? প্রথম দিনও দেখেছিল পায়ের ছাপ, পায়ের ছাপ, কেউ এসছে কেউ চলে গেছে। তার পরের দিন থেকেও দেখেছে গুঁড়ো গুঁড়ো যে মাটি হয় না, দেখবে তোমার শুকনো মাটি, ওরকম মাটি প্রতিদিনও ঘরে পড়ে থাকতো। বাবা, মানে কেউ মাটি পায়ে আসছে, কেউ মাটি পায়ে যাচ্ছে, বা হয়তো তোমার ধরো পায়ে মাটি লেগে আছে, তুমি হাঁটার সময় ধুলো কি মাটি পড়ে যেরকম পড়ে সেরকম মাটির টুকরো এরকম পড়ে আছে। শুধু সেটা নয়, তোমার মনে আছে সেদিনকে আমি তোমার জেকে ডেকে বললাম, আমি তখন বাথরুমে গিয়েছিলাম, আমার লাইটটা অফ হয়ে গেছিল, তোমাকে আমি খুব জোরে চিৎকার করে কি বললাম, তুমি লাইট অফ করেছো? তুমি বলে যে না, যে তুমি লাইট অফ করোনি। আমি বাইরে গিয়ে দেখলাম সত্যি লাইটটা অফ করা রয়েছে। তুমি যেখান থেকে যে মোটামুটি ডিস্টেন্স থেকে বলেছিলে যে তুমি যে লাইট অফ করো, আমি বুঝতে যে তুমি অফ করোনি। তাহলে এই জিনিসগুলো আমার সাথে এখন ঘটে চলেছে। বাড়িতে একটা থমথমে বা একটা পরিবেশ হয়ে গেছে যে হঠাৎ করে এমন কি হলো যে এই জিনিসগুলো ঘটছে। কিন্তু ওরা এটা বুঝতে পারছে না যে যেদিন ওরা ওই সবাই মিলে ওই ভিত পুজোটা করেছিল, ওখানে কিছু যে রয়েছে বা কিছু একটা যে এই জিনিসটা ঘটে চলেছে, তার যে একটা অশুভ প্রভাব সবার উপরে পড়ে গেছে। ঠিক আছে, এইবার কি হয়েছে, এরকম চলছে, এরকম জিনিসটা হয়ে গেছে, ওরা এরকম রাত্রেবেলা গেছে আবার ঘুমিয়ে পড়েছে। এইবার পরের দিন যেরকম নর্মালি কাজবাজ হয়েছে না হয়েছে, এবার ওই দিনকে কি হয়েছে, ওই দিনকে রঞ্জিত গিয়েছিল তোমার সকালবেলা ওই ইয়েতে কাজের দোকানে, আর রাজেশ তো অফিস গিয়েছিল। সন্ধেবেলা যখন রাজেশ অফিস থেকে জাস্ট ফিরেছে, রঞ্জিত ওই সময় ঠিক ওই সময় একটু কিছুক্ষণ বাদে ও কাজ থেকে ফিরছে, মানে ওই ওখান থেকে, মানে ওই কাজের ওখান থেকে ফিরছে। তখন রাজেশ স্বাভাবিকভাবে জিজ্ঞেস কি দাদা মানে গেছিলিস কি, কাজবাজ কেমন চলছে না চলছে? তখন রঞ্জিত বলছে হ্যাঁ ঠিক আছে, খুব ভালো চলছে, মিস্ত্রি খুব সুন্দর কাজ করছে, বেশি দিন সময় টময় লাগবে না, ও কাজবাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তোরা একটু বস, আমি একটু দেখ সারাদিন ওখানে গিয়েছিলাম, স্নান করে আসি, করে তারপর তোদের সাথে এসে কথা বলছি। চলে গেছে স্নান করতে, মানে রঞ্জিত গেছে, রঞ্জিত স্নান করতে আছে, রাজেশ আর ওর মা ওই টাইমে রয়েছে, ওখানে বসে রয়েছে, আর রঞ্জিত স্নান করতে চলে গেছে। এইবার রঞ্জিত স্নান করতে গেছে, স্নান করার সময় হঠাৎ ও স্নান করতে করতে বুঝতে পারে ওর পিঠে ঠান্ডা একটা হাত রাখলে যেরকম হয় না, ঠান্ডা একটা হাত তোমার যদি পিঠে রাখে, এটা তুমি বুঝতে পারছো কিছু একটা ঠান্ডা জিনিস আমার গায়ে স্পর্শ করেছে। আবার হাত, ওটা বুঝতে পারছে হাত মানে তোমার একটা ঠান্ডা হাত তোমার গায়ে এরকম করে যদি কেউ দেয়, তাহলে তুমি বুঝতে পারবে এই জিনিসটা। ও সেটা ফিল করেছে, ও বুঝতে পেরেছে, ও সাথে সাথে চারদিকে এরকম করে ঘুরে ঘুরে দেখছে যে কি হলো, মানে কে এরকম করেছে না করেছে, এই জিনিসটা দেখেছে ও, যে কেউ সেখানে নেই, কিন্তু ও ঠান্ডা একটা হাতের যে ছোঁয়া স্পর্শ পরিষ্কার বুঝতে পেরেছে, ওর গায়ে কেউ একজন পিঠে ঠান্ডা হাত রেখেছে। ও তাড়াতাড়ি করে স্নান টান করে দরজা মানে খুলে বাইরে চলে এসছে। রঞ্জিত তখন তাড়াতাড়ি করে মানে স্নান টান সেরে বাইরে চলে এসে ওর ওয়াইফকে এই ঘটনাটা বলেছে যে জানো আমি তো ভেতরে স্নান করছিলাম, আমি পরিষ্কার বুঝতে পেরেছি কেউ কোনো একটা ঠান্ডা হাত আমার পিঠে কেউ রেখেছে। রঞ্জিতের ওয়াইফ রীতা, ও তখন বলছে আমি আগেই বলেছিলাম যে এরকম ভাবে আমরা একটা বাড়ি করছি, ভিত পুজো না করে, তুমি পুজো করা নেই, তোমরা বাড়ি করতে লেগে শুরু করে দিয়েছি। স্নেহার সঙ্গে কালকে ওই জিনিসটা হলো, তারপর দেখেছো রাজেশ ওর সঙ্গে 4 দিন ধরে এই জিনিসগুলো ঘটছিল, ও সব একটা করে আমাকে বলছে আজকে তোমার সঙ্গে এই জিনিসটা হয়েছে, কালকে যদি অন্য কারোর সাথে কোনো বড় কিছু ঘটে যায় তখন আমরা কি করব? তুমি ইমিডিয়েট মানে যত তাড়াতাড়ি পারলে এক্ষুনি বা কালকে সকালবেলায় গিয়ে যেভাবে কোনো পুরোহিতের সাথে কথা বলো, এই জিনিসটা মীমাংসা করো কোনো বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে। আচ্ছা, রাজেশ সেটা শুনে নেয়। এবার দেখো সাথে সাথে কোনো পুরোহিতকে ফোন করে করতে পারবে না, রাজেশ তো সেটা শুনে নেয়, ঠিক আছে কালকে সকালবেলা আমি গিয়ে কোনো একজনের সাথে কথা বলবো। ঠিক আছে, এবার সকালবেলা ওরা নর্মালি রাত্রেবেলা এরকম হয় ঘুমিয়ে পড়েছে, আর সকালবেলা রঞ্জিত বেরিয়ে গেছে, বলেছে বাড়িতে বলেছে ঠিক আছে আমি যাচ্ছি, এরকম একটু পুরোহিতের সঙ্গে যদি পাই পুরোহিতের কথা বলো, তারপরে আমি ওই যেখানে কাজ হচ্ছে সেখানে চলে যাব। ওখানে চলে গেছে, সারাদিন কেটে গেছে। সন্ধ্যেবেলা সরস্বতী দেবী বাড়িতে যেরকম পুজো টুজো আমরা যেরকম সন্ধে দিই, ওরকম সরস্বতী দেবী কি করেছে, নিজের ঠাকুর ঘরে গেছে পুজো দিতে। এইবার ধূপ টুপ হাতে নিয়ে এবারে দেশলাইটা যখন খুলেছে, দেখছে দেশলাইয়ের মধ্যে মানে প্যাকেটে অনেকগুলো কাঠি আছে, ঠিক আছে দেশলাই বাক্সে অনেকগুলো কাঠি আছে। উনি যখনই দেশলাইটা মেরেছে তখনই না মানে হয় না একটা হাওয়া এসে ওই দেশলাইয়ের আগুনটা নিভে যাওয়া,
হাওয়া, মানে ধরো আমরা এরকম দেশের সামনে যাচ্ছি, কেউ সামনে থেকে হাওয়া মারলে যেরকম লিভে যায়, ঠিক সেভাবে লিভে গেছে। তো হতে পারে কোনো জানলা টাংলা খোলা ছিল, কোথাও থেকে হাওয়া হতেই পারে। তখন এবার কি উনি যখনই আবার কাঠিটা তো লিপে গেছে, এবার কাঠিটা অন্য কাঠি বার করতে হচ্ছে, দেখছে ভেতরে কোনো কাঠি নেই, দেশলাই বাক্স ফাঁকা। দেশলাই বাক্স ফাঁকা। দেশলাই বাক্স যখন উনি খুলেছিলেন ওটা হাফটার মতো কাঠি ছিল, অনেকগুলোই কাঠি ছিল, যে উনি একটা কাজ যদি মিসও হয়ে যায় অন্য কাঠি তুমি জ্বালাতে পারবেন। খুলেছেন, দেশলাই বাক্স ফাঁকা। তারপর উনি তখন ভাবলো ঠিক আছে, হতেই পারে, হয়তো আমি ভুল দেখেছি, আমি যাই আমার ঘরের দেশলাই যে বাক্স আছে ওখান থেকে ওটাকে জ্বালিয়ে আমি ঠাকুর ঘরের সন্ধ্যাটা দিয়ে দেবো। ঠিক আছে, এইবার উনি মানে নিচে মানে ঠাকুর ঘর থেকে নিজের ঘরে এসছে, এসে দেশলাই বাক্স বার করেছে। দেশলাই বাক্স বার করে ঠিক সেম এইভাবে জ্বালিয়েছে, সেম যেভাবে ওপরে লিভে গেছিল এখানেও লিভে গেছে। মানে কেউ মনে হচ্ছে কেউ ওখানে মানে সামনে দিয়ে আমরা মানে ধরো তুমি দেশলাই কাঠি জ্বালাচ্ছ, সামনে দিয়ে কেউ ফু মারলে যেরকম করে লিভে যায় সেভাবে লিভে গেছে। উনি ঠিক আছে লিভে গেছে, উনি আরেকটা দেশলাই কাঠি বার করে আগুনটা জ্বালিয়েছে বা জ্বলেছে, উনি দুটো ভালো করে জ্বালিয়ে দেশলাই বাক্সটা রেখে এবার কি উনি তো ঘুরে দরজার দিকে যাবে, ঠাকুর ঘরে যাবে। উনি যখনই ঘুরতে গেছে ঠিক স্নেহা যেভাবে তোমার যখন চুল যাচ্ছিল ওই যে লাইটটা কেটে গেছিল, মনে হচ্ছিল একটা আওয়াজ হয়ে বন্ধ হয়ে গেছিল, ঠিক ওইভাবে আওয়াজ হয়ে লাইটটা অফ হয়ে গেছে। যখনই অফ হয়ে গেছে না, মানে রীতা দেবী সরস্বতী দেবী ওনার এত পরিমাণে ভয় লেগেছে, যেটা মানে উনি বলে বোঝাতে পারছে না। ওনার মনে হলো ঠিক একটা গরম হাওয়ার মতো ওনার সামনে দিয়ে একটা অবয়ব মতো, মানে একটা বিকৃত মুখের মতো অবয়ব ওনার সামনে দিয়ে ভেসে গেল। লাইটটা অফ, সাথে সাথে ওনার মুখের সামনে দিয়ে একটা গরম হাওয়ার সাথে একটা অবয়ব রয়েছে, একটা মানে কি বলে একটা বিকৃত মুখ ঠিক সামনে দিয়ে মিলিয়ে গেল। রীতা দেবী ওখানে সেন্সলেস হয়ে, এই সরস্বতী দেবী ওখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। যখনই পড়েছে একটা আওয়াজ হয়েছে, খুব জোরে একটা আওয়াজ হয়েছে। বাড়ির দুটো বউ তারা ছিল, তারা এসছে, ছুটে এসছে, এসে দেখছে লাইট অফ। স্বাভাবিক লাইট তো হয়েছে, ওরা তখন লাইটটা জ্বালিয়ে দেখছে ওনার যে শাশুড়ি রয়েছেন উনি নিচে মাটিতে পড়ে আছে। এবার ওরা ধরে তুলেছে, তুলে বসিয়ে মানে এ করে মুখে জল ফল দিয়েছে, দিয়ে করে মামা করে ডেকেছে, এগুলো হাত পা এভাবে ডোলাডুলি করেছে, মুখে জলটা দিয়েছে। এবার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতে ওরা বলছে মা কি হয়েছে, আপনি এইভাবে অজ্ঞান হয়ে গেলেন কিভাবে? সরস্বতী দেবী তখন কি করেছে, বউদের কিচ্ছু বলেনি, উনি শুধু এইটুকুনি বলেছেন যে এই আমার ধূপটা জেলে আমি ঘুরতে গেছি, মাথাটা ঘুরে গেছে, আমি পড়ে গেছি। কেন বললো না কেন কাউকে কিছু? হয়তো তারা ভয় পাবে হয়তো। এবার দেখো এদের দুজনের সঙ্গে যেটুকুনি হয়েছে, এবার যদি ইনিও বলে যে আমার সাথেও সেই জিনিসটা ঘটে গেছে, তাহলে তো এরা আরো বেশি ভয় পেয়ে যাবে না। হ্যাঁ, সেরকম উনি কিছু বলেনি। এবার সন্ধ্যেবেলা রাজেশ অফিস থেকে ফিরেছে, দেখছে দুটো বউ এরকম মায়ের কাছে বসে রয়েছে। তখন রাজেশ বলছে যে কি হয়েছে, এরকম তোমরা মায়ের সাথে এবার বসে কিছু হয়েছে কি? তখন ওর মা বলছে শোন না রাজেশ, তোর সাথে না আমার একটু কথা আছে, একটু আলাদা একটা কথা বলতে চাই। রাজেশ বলছে কি কথা? বলছেন শোন না আমাদের একটু কথা আছে তোর সাথে, চল একটু কথা বলবো। বলে ওর দুটো বউ তখন বলছে ঠিক আছে আপনারা তাহলে কথা বলুন, আমরা একটু চা ফা করে নিয়ে আসি। ওরা দুদিন চা করতে চলে গেছে। সরস্বতী দেবী রাজেশকে পুরোটা বলেছে যে আমি এরম গিয়েছিলাম ঠাকুর ঘরে, এই হয়েছে, আমি নিচে এসছি, এসে এইটা করেছি, করার সাথে সাথে আমি এই জিনিসটা দেখেছি। আচ্ছা, রাজেশ শুনেছে, রাজেশেরও ভয় পেয়ে গেছে, কারণ দেখো ঘরে তো নিত্যদিন কিছু একটা ঘটে চলেছে। রাজেশ এই জিনিসগুলো দেখছে, তার ওয়াইফ দেখছে, এদিকে তোমার রঞ্জিতের সাথে এই জিনিসটা ঘটেছে, ওর মায়ের সাথে সবার সাথে ঘটে গেল। মানে একটা জিনিস ভাবো, সবার এই যেদিনকে ভিত পুজোটা করেছিল সেদিন থেকে এদের সবাই মিলে যেহেতু করেছিল, সবার উপরে একটা কোপ পড়ে গেছে, এই জিনিসটা দেখেছে। এবার ওরা দুজন বলছে, মানে দুজনের মধ্যে কথা হচ্ছে যে আজকে আমাদের সাথে ঘটছে, আমাদের মধ্যে ঘটছে, ফ্যামিলির মধ্যে ঘটছে, আমরা মানিয়ে নিচ্ছি, ঠিক আছে। কালকে যদি কাজ করতে গিয়ে ওই লেবারদের বা মিস্ত্রিদের সাথে কিছু ঘটে যায় তখন কি হবে? আমাদের নিজেদের ব্যাপার আমরা নিজেদের মধ্যে করে নিচ্ছি, কিছু মানে মীমাংসা হয়ে যাচ্ছে, ওরা তো বাইরের লোক, কিছু যদি হয়ে যায় তখন কেসটা কে খাবে? আমরা খাবো, পুরো আমাদের উপর চলে আসবে। যে বড় কিছু দুর্ঘটনা যদি ঘটে যায় তখন কি হবে? লেবার মিস্ত্রিদের সাথে কেন হবে এটা? লেবার মিস্ত্রির সঙ্গে কেন হবে তার রিজন হচ্ছে, দেখো একটা জিনিস ভালো করে ভাবো, প্রথম যেদিনকে ওই লকেটটা রাজেশ পেয়েছিল সেদিন
রাত্রে ওর সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটেছিল। তারপরে যেদিন এই যে ভিত পুজো এরা করলো, ওই জমিটাতে তো ভিত পুজো করেছিল। হ্যাঁ, জমিটাতে যখন ভিত পুজো সবাই মিলে করেছিল, ভেবে দেখো ঠিক সেদিন রাত থেকে এদের সঙ্গে ঘটা শুরু করেছে। মানে একটা তুমি যোগসূত্র মেলাও। আচ্ছা, যোগসূত্র মেলাও। ওদিন যখন লকেটটা হয়েছিল জমিটা থেকে আমার হয়েছে। হ্যাঁ, জমিটা থেকেই শুরু হয়েছে, সেটা তুমি লাস্টে জানতে পারবে যে কি মানে বৃত্তান্তটা কি ছিল ওখানে। ওই দিন লকেটটা পাওয়ার পরে এর সঙ্গে মানে এরকম ঘটনা, আর তারপর ঠিক এরা পুজো করেছে, সবাই পুজো করেছে, এক একজনের সঙ্গে কিন্তু সবার সাথে ঘটে গেছে। তারপর ওদের মাথায় আসে যে সন্ধে হয়ে গেছে, রঞ্জিত কেন এখনো ফেরেনি? রঞ্জিত তো এতক্ষণে ফিরে যায়, মিস্ত্রিরা তো মোটামুটি ধরো 4টে-5টা অব্দি কাজ করে চলে যায়, বা তারপরে কি করে, তো রঞ্জিত সন্ধ্যেবেলা বাড়ি চলে আসে। রঞ্জিত কেন ফেরেনি? তখন ওর মা বলছে রঞ্জিতের কিছু হয়ে যায়নি তো, রঞ্জিতের কোনো দুর্ঘটনা ঘটেনি তো? রাজেশেরও সেই মাথায় সেম জিনিস আসছে যে হ্যাঁ, দাদার সাথে কিছু ঘটে যায়নি তো, আমাদের সবার সাথে কিছু না কিছু হয়েছে, দাদার সাথে যদি কিছু ঘটে যায়। তখন রাজেশ কি করে, রঞ্জিতকে ফোন করে, 2-3বার ফোনে মোটামুটি চেষ্টা করেছে, ফোন আঁকা ধরছে না। ফোন যখন ধরছে না, তখন এরা আরো বেশি মানে প্যানিক একটা সিচুয়েশন ঘটে যায় যে ফোন ধরছে না কেন, ও তো গেছে ওখানে, ও তো কি করছে ওখানে, তো সেরকম ও ফোন কেন ধরে কথা বলছে না আমাদের সাথে। সন্ধে গড়িয়ে রাত 9টা, 9:30 বাজে। রঞ্জিত তখন বাড়ি ফেরে। একটা মানে হয় না তোমার একটা পর্যদস্ত ভাবে একটা বাড়ি ফেরা, সেরকম বাড়ি ফিরেছে। এরা দুজন বলছে কি রে, তুই কোথায় ছিলিস এতক্ষণ? তোকে ফোন করছি, তোর তো এত তো দেরি হওয়ার কথা না, তুই তো সন্ধ্যাবেলা বাড়ি চলে আসিস, আর তোকে ফোন করছি তো ফোনে পাচ্ছি না, কি ব্যাপার? রঞ্জিত তখন একটা ঘটনা বলে এসে। ঘটনাটা ঠিক কিরকম দেখো, এরা তো বাড়িতে বসে ভাবছিল যে লেবারদের সাথে বা মিস্ত্রিদের সাথে কিছু যদি ঘটে যায় তখন কি হবে। এরা এখন অব্দি ভাবতে পারেনি লেবার মিস্ত্রির সাথে ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে? মানে ওদের সাথে এরকমই কিছু ঘটেছে? না, এরকম ঠিক নয়। ওখানে একটা মিস্ত্রি কাজ করছিল, যখন ভিতের সময় দেখবে পাটা বাঁধে না ঢালাই করে, পাটা বাঁধতে একটা মিস্ত্রি সজোরে 2টো আঙুলের উপর তার হাতুড়ি মিলে দিয়েছে, মারতে এখানটা ফেটে গেছে তার। বাবা। সাথে সাথে আরো মোটামুটি 5-6 জন মিস্ত্রি ওখানে ছিল, সাথে সাথে ওকে মানে ওরা 2-3 জন মিলে আর এখানে রঞ্জিত মিলে হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার কাছে নিয়ে গেছে চিকিৎসা করানোর জন্য। ওরা গেছে চিকিৎসা করিয়ে সবকিছু করে ড্রেসিং করিয়ে তারপরে রঞ্জিত বাড়ি এসছে, এসে বলছে এই জিনিসটা ঘটেছে। তখন এদের মাথায় একটা জিনিস ভাবে যে আমরা যেটা ভাবছিলাম সেটা কিন্তু অটোমেটিক্যালি ঘটে গেছে, আমাদের সঙ্গে শুধু ঘটেনি, এবারে মিস্ত্রিদের সাথে শুরু হয়ে গেছে। এবার এটা তো সবে শুরু, মানে যেটা ওরা ভাবছিল সেটাই হয়েছে শুরু, আর এটা সবে শুরু হয়েছে, এখনো অব্দি মেন ঘটনা এখনো ঘটেনি। নেক্সট দিন কাজ চলছে, তুমি দেখবে এরকম পাটা দেওয়ার সময় উপরেও পাটা দেওয়া হয়, উপরে পাটা দেয়, মানে বিম ফিম করে না, উপরে পাটা দেওয়া হয়। একজন উপরের সাইডে গিয়ে পাটা বাঁধছিল, বিম করার জন্য পাটা বাঁধছিল, মানে পাটা দিয়ে পেরেক মারছিল। উপর থেকে নিচে পড়ে গেছে, উপরে যখন ছিল উপর থেকে পাটা বাঁধতে নিচে পড়ে গেছে, মিস্ত্রিটা নিচে পড়ে গেছে। পড়ে যেতে সাথে সাথে ওর মাথা ফেটে গেছে, পড়ে যেতেই মাথা ফেটে গেছে। এবার প্রথম দিন এই জিনিসটা ঘটে গেছে, সেকেন্ড দিন মিস্ত্রির সঙ্গে এই জিনিসটা ঘটেছে, আবার তাকে নিয়ে তোমার চলে গেছে হসপিটালে। এবার বাড়িতে ফোন করে জানিয়ে দিচ্ছে যে এই জিনিসটা ঘটে গেছে, বলে রঞ্জিত চলে গেছে ওকে নিয়ে ড্রেসিং করাতে। প্রথম দিন কি ঘটলো, হাতে হাতুড়ি। সেকেন্ড দিন এই জিনিসটা ঘটে গেল, ঠিক আছে। এইবার এই জিনিসটা হওয়ার পর ওরা ড্রেসিং করিয়ে মিস্ত্রিটা নিজের মতো চলে গেছে, রঞ্জিত বাড়ি চলে এসেছে। থার্ড দিন কি হয়েছে, উপরে পাটা বাঁধছিল, যেটা বললাম তোমার, পাটা বেঁধেছিল। এবার এরা গেছে, ঢালাই ফালাই মোটামুটি হয়েছিল। এবার নিচে একজন মিস্ত্রি বসে কাজ করছিল, ঠিক নিচে, মানে নিচে কিছু কাজ করছিল, হয়তো রড বাঁধছিল বা কিছু করছিল, আমি জানি না, রড হয়তো বাঁধার কাজ করছিল। উপরে যে ঢালাইটা মেরেছিল সোজা ভেঙে তার ঘাড়ে, মানে ঢালাই পাটা ভেঙে ঢালাই খুলে তার ঘাড়ে পড়েছে, এসে মিস্ত্রিটার ঘাড়ে পড়েছে। তার তো অবস্থা খারাপ, মানে মাথা তো ফেটে গেছে, মাথা ফেটে গেছে, হাত পা ভেঙে গেছে, তার মানে কোমরও ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, মানে খুব ডেঞ্জার একটা ঘটনা। যখন এই জিনিসটা ঘটেছে তখন আদার যে মিস্ত্রিগুলো ছিল তারা সাথে সাথে কাজ পা ছেড়ে দিয়েছে, বলছে দাদা আমরা আর আপনার এখানে কাজ করবো না। স্বাভাবিক, মানে এরকম যদি ঘটনা ঘটে, মানে কন্টিনিউ যদি ঘটতে থাকে প্রত্যেকদিন, কোন মিস্ত্রি ওখানে কাজ করবে না। মানে ভাবো ওরা একটা লেবার নিয়ে ওখানে এসে কাজ করতে এসছে। প্রথম দিন একজনের হাতে গেল, হাত পাতটা ফেটে গেল, নেক্সট দিন একজনের মাথা ফেটে গেল,
থার্ড দিন মানে সব থেকে ভালো ভাবো বাড়ছে জিনিসটা আস্তে আস্তে, হাতের উপর দিয়ে গেছে, পরের দিন মাথা ফেটে গেছে, তারপর দিন পুরো তার মানে একে বলতে গেলে কি বলবো, হয়তো সে প্যারালাইজ হয়ে যায় বা তার হাত পা কোমর ভেঙে যাবে, মরে যাওয়ার মতো কন্ডিশন। বলছে আমি কাজ করবো না। আপনি কি জানেন যে আপনি যখন চলে যান, আমরা তো এখানে প্রায়শই কাজ বাজ করি রাত্রে, এখানে কি কি হয়ে থাকে? বলছে কি হয়ে থাকে? আমরা তো কিছু জানি না, আপনারা তো কিছু বলেনি। বলছে আমরা আপনাকে জানাইনি, আমরা আপনাকে বলিনি, আমরা ধরুন এখানে কাজ করছি না, সন্ধ্যে যখন নেমে যায় এখানে মনে হয় যেন দূরে বা ওই অন্য সাইডে কেউ পাটায় হাতুড়ি মারছে বা অন্য কিছু করছে, বা কোনো মিস্ত্রি ধরো হতেই পারে যে কাজ করতে হতে একটু বাইরে আছে, মানে মিরিফিরি খেতে হয়তো বাইরে যাচ্ছে, সে ভয় পেয়ে রীতিমতো সে ভয় পায়, কেন ভয় পায় সে বুঝতে পারে না, কিন্তু ভয় পায়, গা ছমছমে একটা ব্যাপার ঘটে। শুধু এটাই না, এরা ধরো একটা জায়গায় একটা সাইডে বসে, একটা সাইডে কোনো এক সাইডে কাজ করছে, ঠিক কোম্পানির যে দিকটা পেছন দিক, যেটাকে বলেছিলাম তার কোম্পানির একটা সাইড আছে, কোম্পানি নিয়েছে, ওই দিকে পেছনে দিয়ালে ওরা মায়ের সাথে ফিল করে কেউ ওখানে দাঁড়িয়ে আছে, কেউ ওখানে দাঁড়িয়ে আছে। খুবই ভয়ঙ্কর একটা মানে জিনিস। মানে তুমি ভাবো সন্ধ্যেবেলা বা রাতটা অন্ধকারের সময় তোমার যদি মনে হয় কেউ একজন দাঁড়িয়ে থাকে, ঠিক কেমন ফিল হবে? আর ওরা জানেই না এই জিনিসগুলো কেন হচ্ছে, জানেই না, মানে তার সাথে এদের সঙ্গে এই জিনিসগুলো ঘটেই চলেছে, নিত্যদিন এই জিনিসগুলো ঘটে চলেছে। এরা বলছে কাজ বাজ করবো না। তখন রঞ্জিত ওখানে ছিল, মানে একটু বুঝিয়ে বলে যে দেখো আমাদের তো মোটামুটি কাজ হয়ে এসছে, তোমরা ঠিক আছে তোমরা ঢালাই ফালাই মেরে দাও, ঢালাই ফালাই দিয়ে একটু মানে আমাদের ঢালাইটা করে দাও, যেভাবে হোক তোমরা একটু নিজেদের মধ্যে আমাদের মধ্যে মানিয়ে নাও, মোটে ঢালাই ফালাই করে দাও। এইভাবে জিনিসটা হয়েছে, ওরা ঢালাই অবধি করে দিয়েছে। মোটামুটি ওদের ঢালাইয়ের কাজ শেষ হয়ে গেছে। এবার ঢালাই করার পরে দেখবে মোটামুটি 10-15 দিন ওই ঢালাইটা রেখে দিতে হয় ওরকম। তাহলে মিস্ত্রিরা চলে গেছে ওখান থেকে, ঢালাই দিয়ে দিয়েছে। এর মধ্যে রাজেশ রঞ্জিতের যে বাড়ি, মানে যেখানে ওরা থাকে ভাড়া বাড়ি, ওখানে কিছু না কিছু নিত্যদিন কিছু কিছু ঘটে চলেছে, কিছু না কিছু ওটা চলছে, অ্যাক্টিভিটি ওখানে কন্টিনিউ হচ্ছে, কিছু না কিছু ঘটেই চলেছে ওদের মধ্যে। ওরা মানে কি বলবো, মানিয়ে নিয়েছে এরকম একটা হ্যাবিট হয়ে গেছে যে হ্যাঁ ঘটছে, কিছু না কিছু ওটা ঘটছে। এইবার মোটামুটি 10-15 দিন চলে যায়, তার মাঝে এবারে ওদের গৃহপ্রবেশের দিন আসে। আর তার তার মধ্যে ওরা কিছু ছোটখাটো কাজও করিয়ে নেয় ঘরে, যে থাকার মতো, কারণ তুমি জানো যে গৃহপ্রবেশ হলে 3 দিন ঘরে থাকতে হয়, তো ঘরে থাকার মতো কিছু এসেন্সিয়াল তো ওখানে লাগবে। সেই এসেন্সিয়ালি কিছু কাজ তারা ঘরে করিয়ে নিয়েছে। যে পুরোহিতকে ওরা প্রথমে বলেছে ভিত পুজো করার জন্য, তার সঙ্গে কথা হয়েছে, তাকে বলা হয়েছিল যে এরকম আমাদের বাড়ি হয়ে গেছে, আপনি আসুন, এসে গৃহপ্রবেশের এটা খুব ভালোভাবে আমরা করতে চাই, করে দিন। পুরোহিত তখন বলছে যে তোদের আমি তো বারণ করেছিলাম যে পুজো না দিয়ে এই বাড়িটা করিস না, তো তাও করলি, ঠিক আছে করে যখন ফেলেছিস তো আর কিছু করার নেই, ঠিক আছে আমি পুজোটা করে দেব। ওরা মোটামুটি ওদের এসেন্সিয়াল যে জিনিসপত্র আছে সেগুলো নিয়ে ওরা বাড়িটা রেডি করেছে, কারণ থাকতে হবে। এবার গৃহপ্রবেশের দিন আসে, ঠাকুর মশাই এসছেন, পুরোহিত মশাই এসছেন, এসে পুজো করছে, মানে গৃহপ্রবেশ শুরু করেছে। তুমি দেখবে গৃহপ্রবেশ করার সময় একটা হোম হয়, একটা হোম করা হয়। পুজোতে তো প্রথম কথা বাধা এসছেই, হোমের আগুন জ্বলছে না, জ্বালাতেই পারছে না। তাও যে জ্বলছে সে ভালো করে মানে জ্বলছে না, খুব মানে কি বলবো, একটা মানে একটা নেগেটিভ একটা ওয়েভ, ওখানে নেগেটিভ একটা সময় একটা পরিস্থিতি। ভালো করে হোমের আগুন জ্বলছে না, জ্বললেও সে খুব ভালোভাবে হচ্ছে না। এরকম ভাবে যে কোনো মতে পুজোটা শেষ হয়ে গেছে, শেষ করে ফেলেছে ওরা। এইবার যেহেতু তোমার হোম হয়েছে, 3 দিন তোমার থাকতে হবে। কে থাকবে? রাজেশ আর রঞ্জিত থাকবে। রীতিমতো ওরা চলে এসছে, ওরা প্রথম দিন রাত্রে থেকেছে, সেরকম কিছু ঘটেনি। নেক্সট দিন রাজেশ আর রঞ্জিত যেরকম থাকতে আসা চলে এসছে, রাত্রেবেলা ওরা রয়েছে। এইবারে রাত্রেবেলা ধরো 10টা 10:30 এরকম সময় হবে, ওরা দুজনে মানে একটু নিজেদের মধ্যে কথা বলে জাস্ট একটু শুয়েছে, বাইরে থেকে কেউ নক করছে, ঘরের দরজা নক করছে। আচ্ছা, মানে মেন দরজা নক করছে। রাজেশ বলছে দাদা ঠিক আছে আমি যাচ্ছি, দেখছি কি কে এসছে না এসছে। রাজেশ গেছে, গিয়ে দরজা খুলেছে, কেউ নেই বাইরে। এরকম ভাবে বেরিয়ে এরকম চারিদিকে দেখে নিয়েছে, কেউ নেই। মানে বলছে কে হয়তো কেউ হয়তো কিছু বদমাশি টদমাশি করেছে, করে হ্যাঁ চলে এসছে। দরজাটা দিয়েছে, দরজাটা দিতেই আবার কেউ নক করেছে, মানে নক করেছে, ওখানে ঠাক করে আওয়াজ হয় না, করেছে। সেকেন্ড টাইম ও যখন ছিটকানিটা নামিয়েছে,
মনে হলো কেউ বাইরে থেকে সজোরে দরজাটা ধাক্কা মেরেছে। আচ্ছা, ধাক্কাটা মারতে যেহেতু রাজেশ তো একদম ফ্রন্টে ছিল, কারণ ও তো দরজা খোলার জন্য সামনে গেছে, খুব জোরে ওর মুখ লেগেছে, ওর মুখে। আর এত জোরে লেগেছে, ওর বুকে লেগেছে, আর ওর নাক মুখ ফেটে গেছে। ওর নাক, ধাক্কাটা এত জোরে এসছে, নাক মুখ ফেটে বুকে ধাক্কা লেগেছে, ও সজোরে ঘরের ভেতরে গিয়ে পড়েছে। মানে সজোরে ঘরের ভেতরে গিয়ে পড়েছে, খুব জোরে একটা আওয়াজ হয়েছে, খুব জোরে ধাক্কা হয়েছে। মানে হয় না কেউ রেগে গিয়ে দরজা ধাক্কা মারে, কেউ রেগে গিয়ে দরজা ধাক্কা মেরেছে। আর তার মানে রীতিমতো তার নাক ফেটে গেছে, ব্লিডিং হচ্ছে, নাক মুখ ফেটে গেছে, বুকে খুব জোরে লেগেছে, সে ভেতরে গিয়ে পড়েছে। রঞ্জিত তখন তাড়াহুড়ো করে দৌড়ে উঠে এসে দেখছে ভাই এরকম করে পড়ে আছে, দরজা খোলা। ও যখন মানে ভাইকে হাত ধরে তুলেছে, দেখছে ভাইয়ের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, এখানেও ফেটে গেছে, মুখ এগুলো পুরো ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। ও ভাইরে এইভাবে বুকে হাত দিয়ে বসে আছে, বলছে কি হয়েছে? বলছে খুব জোরে বুকেও লেগেছে আমার, খুব জোরে ধাক্কা খেয়েছি। কেউ একজন বাইরে থেকে খুব রেগে গিয়ে জোরে ধাক্কা মেরেছে। তখন রঞ্জিত বলছে এই ঘরে থাকা যাবে না, এই ঘরে আমরা থাকতে পারবো না বলে ওরা ওই রাত্রে ওখানে দরজাটা তাড়াফালা দিয়ে চলে গেছে বাড়ি, মানে নিজেদের ভাড়া বাড়ি চলে গেছে। এবার বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখছি এরকম কন্ডিশন, নাক পাক ফেটে গেছে। ওরা ঘরের মধ্যে নিজেদের ড্রেসিং করিয়ে ঘরে এরকম থেকেছে। তখন ওর মা, ওয়াইফ দুজন তারা বলছে যে তোমরা ইমিডিয়েট ওই আশপাশে যদি কাউকে পাও তার সঙ্গে কথা বলো, যোগাযোগ করো, দেখো কেন এই জিনিসটা ঘটছে, কি বৃত্তান্ত, কেন হচ্ছে এটা। ওরা নেক্সট দিন ওখানে গিয়ে ওখানে একটা দাদুর সঙ্গে দেখা হয়েছে। দাদু মানে হচ্ছে, ওনার নাম হচ্ছে মদন। ওখানে একটা না, ওই ধর বলেছিলাম না যে রাস্তা থেকে একটা মেন রাস্তা থেকে একটা ঢালাই রাস্তা, মানে বিশেষ রাস্তা, ওই ঢালাই রাস্তাটা ঠিক পাশে, মানে বড় রাস্তা পাশে ওনার চায়ের দোকান। আচ্ছা, চায়ের দোকান, বয়স্ক একটা লোক, মানে বোঝাই যাচ্ছে যে উনি ওই এরিয়ার লোক, ওখানকার থেকে অনেক পুরনো যুগের লোক, উনি ওখানে বাস করেন। ওখানে গিয়ে ওরা এই যে ডিটেলস যা ওদের সাথে হয়েছে ওরা বলেছে ওনাকে, আর বলছে এরকম আমরা জমিটা কিনেছি, এই আমরা বাড়ি করেছি, আপনারা তো দেখেছেন। তখন বলছে আপনি যখন জমিটা কিনলেন, ওই মদন দাদু যে আছে সে বলছে যখন কিনলেন, মানে জায়গাটা কিনলেন, কারোর সঙ্গে কথা বলেছিলেন, কারোর সঙ্গে কাউকে দেখিয়েছিলেন যে কি বা মানে আপনারা তো একটা জমি নিচ্ছেন, তো সব একটা দেখানো উচিত, বাস্তু বলে একটা জিনিস, সবই দেখিয়েছিলেন? বলছেন না, আমরা তো কিছু দেখাইনি, আমরা কিছুই করিনি, কিছু আমাদের দেখানো হয়নি। তখন বলছে ওই যে যিনি আপনাকে জমিটা বিক্রি করেছেন, আপনি কি জানেন ওই জমিটা ওদেরও না? তাহলে কাদের? ওই জমিটা যে বিক্রি করেছে তার বাবাকে, মানে যে বিক্রি করেছে তার বাবাকে কেউ একজন দান করে দিয়েছিল। আচ্ছা, যে বিক্রি করেছে তার বাবাকে দান করে দিয়েছিল, তার ছেলে এই লোকটা, ইনি বিক্রি করেছে এদের। আচ্ছা, আরো বলেছে যে আপনি হয়তো জানেন না, আজ থেকে বহু বছর আগে এই গ্রামে প্লেগ রোগ হয়েছিল। প্লেগ রোগে যারা মারা গিয়েছিল তাদের শ্মশানে না নিয়ে গিয়ে, যেহেতু প্লেগ একটা ছোঁয়াচে রোগ, ওখানে কিছু ক্ষতি হতে পারে, সেই জন্য ওই যে আপনারা যে জমিটা কিনেছেন না, ওইখানেই তাদের পুঁতে দেওয়া হয়েছিল। মানে মারা গেছে ওখানে পুঁতে দিয়েছে, ভাবো 13 জনকে ওখানে পুঁতে দিয়েছে। 13 জন প্লাস আরো একজনকে ওখানে পোতা হয়েছিল। সেটা হচ্ছে এই যে জমিটা যে দান করেছে তারই কোনো রিলেটিভ, যে জমিটা এই লোকটা যে বিক্রি তার বাবাকে দান করেছে তারই কোনো রিলেটিভ ওখানে তাকেও পুঁতে দেওয়া হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, 13 জন আরে পুঁতে হয়েছিল। আরো একটা জিনিস বলেছে, সেটা না যে যেহেতু ওখানে ওই সবাইকে পুঁতে দেওয়া হয়েছিল, একটা সময় ওই জায়গাটা বাচ্চাদের কবরস্থান রূপেও মানে হিসেবে মানে ওরা কাজ করতো ওখানে, মানে বাচ্চা মারা গেলে ওখানে পুঁতে দিতে এসে ওই জায়গাটা বাচ্চাদের কবরস্থান হিসেবেও ব্যবহার করা হয়েছে। আপনারা ইমিডিয়েট কোনো ভালো পুরোহিত বা তান্ত্রিককে দেখান, দেখিয়ে এই জায়গাটা কিছু সলিউশন তারা যদি বার করতে পারে তাদের সঙ্গে কথা ইমিডিয়েট করুন, কারণ এই জায়গাটা একদমই ভালো না। এরা তো বুঝে গেছে, কারণ এদের সঙ্গে তো যা ঘটার ঘটেই গেছে, এরা পুরোপুরি বুঝতে পারছে। একটা তান্ত্রিকের সাথে এরা যোগাযোগ করেছে, তো তান্ত্রিক এসেছে, তান্ত্রিককে নিয়ে আসা হয়েছে। 1-2 দিন পরে তান্ত্রিককে নিয়ে আসা হয়েছে, দেখেছে, নিয়ে এসে দাঁড়িয়ে প্রথমে এসে ভালো করে চারিদিক দেখেছে, মানে চারিদিকটা দেখেছে, দেখে বলছে দেখ একটা কথা বলি, প্রত্যেকটা জমিতেই কোনো না কোনো দোষ কিছু না কিছু থাকে, কিছু না কিছু থাকেই, কারণ এতদিন ধরে ব্যবহৃত জমি কিছু না কিছু সব জায়গাতেই হয়েছে। তো
তারা কাউকে সেভাবে ডিস্টার্ব করে না। সত্যি করে বলতো যে তোরা কি এখান থেকে কিছু করেছিস বা কিছু পেয়েছিস? রাজেশ তখন বলে, কি বলে বলতো? রাজেশ তখন বলে লকেটের কথা। শুধু লকেটের কথা না, প্রথমে রাজেশ বলে যে যখন আমরা ওই জমিটা পরিষ্কার করছিলাম আমরা হাড় পেয়েছিলাম, হাড়, ছোট ছোট হাড় পেয়েছিলাম। তার মানে ওটা ওই সেই বাচ্চাদের হাড় ছিল? এটা সেই বাচ্চাদের হাড় ছিল, ওরা যেটাকে কুকুর বেড়ালের হাড় ভেবে নিয়েছে। আর তখন বলছে আরো একটা জিনিস আছে। বলছে কি? বলছে আমরা যখন এখানে কাজ করছিলাম আমরা একটা লকেট মতো পেয়েছিলাম। লকেট মতো জিনিস যেটা পেয়েছিলাম সেটা আমাকে, যে আমার বৌদি আছেন উনি বলেছিল ফেলে দিতে, আমি ফেলে দিতেই গেছিলাম, কিন্তু আমার কি মনে হলো, আমার কি হলো আমি জানি না, আমি খুব আকৃষ্ট হয়ে গেছিলাম বা আমার কি হয়েছিল আমি জানি না, আমি ওটা পকেটে করে রেখে দিয়েছিলাম। তখন উনি তান্ত্রিক বলছে যে ওটা কোথায়? মানে লকেটটা ফেলেই? লকেটটা ফেলেইনি। তখন গেল তো, আমি তখন বলেছিলাম যে ফেলতে গেছিল কিন্তু ফেলেনি। ও কি করেছে? ওটা পকেটে ঢুকিয়েছে, আর শুধু পকেটে ঢোকায়নি, ও যেখানে ভাড়া বাড়িতে থাকে সেখানে একটা বাক্সে রেখে দিয়েছে, যত্ন করে রেখে দিয়েছে। বাহ, এই যত ঘটনা ঘটেছে তার মানে পুরোটাই লকেটকে নিয়ে নাকি? এই যে জিনিসটা আছে এটা হচ্ছে, আমি তোমায় বললাম না যে একটা মহিলা বা যে একজন প্রথমে ছিল যার যে জমিটা দান করে তার একটা রিলেটিভ ছিল, তার নাম হচ্ছে গঙ্গা দেবী। আচ্ছা, এই লকেটটা তার, এই লকেটটা তার, তাকেও সেও প্লেগ রোগে মারা গেছিল, তাকেও ওখানে কবর দেওয়া হয়েছিল। এই লকেটটা তার। ঘটনাটা এখান থেকে ও তখন তান্ত্রিক তখন বলে যে প্রথম কথা তো আমাকে এখানে পুজো করতে হবে বা হোমযজ্ঞ করতে হবে, এখানে দশ মহাবিদ্যার প্রয়োগ করে কিছু ভাবে একটা আমাকে সমাধান করতে হবে, কিন্তু তার আগে তোকে, রাজেশকে বলেছে তুই সবার আগে ওই যে লকেটটা পেয়েছিস সেটা আমার কাছে নিয়ে আয়, আগে আমাকে ওটা দেখতে হবে, ওটা কি মানে ব্যাপার আছে না আছে। বলে ঠিক আছে আমি নিয়ে আসবো। রাজেশ বাড়ি থেকে লকেটটা নিয়ে এসে ওই টাইমটা তো ওরা বাড়ি চলে গেছিল, বিকাল বেলার দিকে রাজেশ লকেটটা এনে তান্ত্রিকের ওখানে গিয়েছে, দেখিয়েছে। রাজেশ জিনিসটা দেখানোর পর তান্ত্রিক ভালো করে, ওদের নিজেদের কিছু ক্রিয়া থাকে সেগুলো করার পর দেখে বলছে এই যে জিনিসটা তুই নিয়ে এসেছিস, প্রথম কথা হচ্ছে এইটা তো তোকে যেখানে তুই থেকে নিয়েছিস সেখানে ফেরত দিতেই হবে। সেকেন্ড কথা হচ্ছে আমার পক্ষে সম্ভব না এই বাড়ি পরিষ্কার করা। এই বাড়ি প্রথম কথা হচ্ছে ওখানে যে পরিমাণ বা যতটা অপদেবতার রয়েছে ওখানে আমি পারবো না, আর আমি কেন, কেউই হয়তো পারবে না এই জায়গাটা ঠিক করে মানে ক্লিন করতে বা ওদের ওখান থেকে সরাতে। তুই আগে একটা কাজ কর, তুই ওই জিনিসটা ওখানে ফেরত দিয়ে আয়। কিরকম ভাবে ফেরত দেবে? ফেরত দিয়ে মানে কিভাবে, মানে ফেরত দিয়ে ফেলে দিয়ে চলে এলে ওরম নয়, ওকে বলেছে যে ওখানে যাবি, গিয়ে যেখানে মাটি আছে মাটিগুলো ওটা পুঁতে দিবি ওখানে। আচ্ছা, মাটিগুলো পুঁতে দিবি, দিয়ে ওখান থেকে বাইরে আসবি, এসে ঘুরে আর বাড়ির দিকে তাকাবি না, সোজা বাড়ি চলে আসবি, আর কিচ্ছু করবি না। এখানে একটা ভুল ছিল, কি রাজেশকে বলা হয়েছিল যে তুই গিয়ে ওটা পুঁতে দিয়ে চলে আয়, কিন্তু তান্ত্রিকের যে ভুলটা ছিল সেটা রাজেশকে কোনো প্রোটেকশন দেয়নি। আচ্ছা, দেখো একটা জিনিস, দেখো অ্যাটাক তো হতেই পারে, এদের মধ্যে কিছু কিছু ঘটে চলেছে, তো ওই হাতে যখন লকেটটা নিয়ে, আর সেকেন্ড কথা হচ্ছে ওকে বলেছিল রাত্রেবেলা যেতে, সকালে নয়, বলেছে রাত্রেবেলা 12টার পরে তুই যাবি ওখানে, গিয়ে ওটা পুজো দিয়ে চলে আসবে। রাত 12টার পরে তুমিও জানো আমি জানি যে সব থেকে বেশি অশুভ শক্তিটা স্ট্রং হয়ে যায়। ঠিক ওই টাইমে ওকে বিনা প্রোটেকশনে বলেছে তুই চলে যা ওখানে, গিয়ে ওটা পুজো দিয়ে চলে আয়। এটা তান্ত্রিকের ভুল ছিল। কেন ভুল ছিল সেটা তুমি আগে আরো একটু আগে করে সামনে গেলে বুঝতে পারবে। সেরকম ও বাড়িতে চলে এসছে লকেটটা নিয়ে, বিকেলবেলা সন্ধ্যাবেলা বাড়ি চলে এসছে, বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, সবাই, রাজেশ কি করেছে বাড়ির সবাইকে জানিয়েছে যে এই হয়েছে, এই ঘটেছে, এই ব্যাপার, ওই বাড়িটা মনে হচ্ছে আমরা আর কোনোদিনও ব্যবহার করতে পারবো না, ওই বাড়িটা এই বলেছে, আমাকে বলেছে রাত 12টার সময় একা ওখানে গিয়ে ওই জিনিসটা ওখানে পুঁতে দিয়ে চলে আসতে হবে। ওর দাদা, না আমি যাবো তোর সাথে, তুই একা কেন যাবি, অত রাত্রে তুই যাবি, তোকে যেতে বলেছে, কিছু যদি হয়ে যায়, কিছু যদি মানে প্রবলেম হয়ে যায় তো তাহলে তখন কি হবে, আমিও তোর সাথে যাব, ঠিক আছে তুই একটু আগে চলে আস, আমি একটু দূরে দাঁড়াবো, তুই কাজটা করে চলে আসিস, আমি একটু দূরে থেকে নয় থাকবো, কে কিন্তু তোর যদি কিছু হয়ে যায় তখন আমি ওখানে থাকলে এই করতে পারবো, কিছু মানে হেল্প করতে পারবো। তখন ও বলেছে না আমাকে একাই যেতে পারছে, আমি একাই যাবো। আচ্ছা, এবার যেহেতু রাজেশ ওই বাড়িতে একটু আর্নিং ভালো আছে, ও একটু গলা জড়িয়ে বলেছে যে আমি যাবো, কিছু আর কারোর করার নেই। আর 12টার সময় বাড়ি থেকে লকেটটা হাতে করে নিয়ে বেরিয়েছে, বেরিয়ে ও চলে গেছে ওখানে গিয়ে ও ওটা
বাড়ির সামনে এসে বাড়ির সামনে দাঁড়িয়ে মাটিতে পুঁতেছে। গল্পটা শেষ। কিন্তু এখানে গল্পটা শেষ না। রাজেশকে সেদিনের পর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। কি বলছো? রাজেশ এই যে বাড়ি থেকে বেরিয়ে এলো রাত্রেবেলা, বেরিয়ে এসে ওখানে গেল, গিয়ে ওটা পুঁতে দিল। তারপর তো রাজেশকে আর খুঁজে পাওয়া যায়নি। সারা রাত চলে যায়, সারা রাতে রাজেশ ফিরে আসে না বাড়িতে। ওর যে মা রয়েছে সবাই সারা রাত জেগেছিল, তারা খুব দুশ্চিন্তা করেছে যে ছেলে কোথায় গেল, ছেলে গেল আর ফিরে এলো না, সারা রাত হয়ে গেল, কি হলো না হলো। সকাল হতেই তারা সবার আগে ওখানে গেছে, গিয়ে রাজেশকে খুঁজতে গেছে। রাজেশকে খুঁজে পাওয়া যায়নি। ওরা পুলিশে ডায়েরি করেছে, ডায়েরি করার সাথে সাথে পুলিশ ডায়েরি করেছে, পুলিশের ডায়েরির পর অনেক ইনভেস্টিগেশন হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু আর রাজেশকে খুঁজে পাওয়া যায়নি। এখন অব্দি রাজেশকে এখনো অব্দি খুঁজে পাওয়া যায়নি। আর শুধু এটাই না, প্রথম তো খুঁজে পাওয়া যায়নি, তুমি একটা জিনিস ভাবো, ওই ওদের অত মানে কি কষ্টের টাকা, ওরা ওই বাড়িটাতেও থাকতে পারেনি। ওই বাড়িটা আজও ওইভাবেই, ওই স্ট্রাকচার ওইভাবেই দাঁড়িয়ে আছে, ভেতরে আগাছা ভরে গেছে, ওই বাড়িটা এখনো ওইভাবে দাঁড়িয়ে আছে ওই জায়গায়। এরা কেউ ওই জায়গাটায় যেতেও পারেনি, ওই জায়গায় থাকতেও পারেনি। এরা যেরকম ভাবে লোন নিয়ে টাকা পয়সা জোগাড় করে বাড়িটা করেছে, এরা এদের মতো ইএমআই মেটাচ্ছে। আর হ্যাঁ, একটা জিনিস যেটা ওদের পরিবারের দিক থেকে হয়তো ভালো হয়েছে, যে রাজেশ যেহেতু আর মিসিং হয়ে গেছে, খুঁজে পাওয়া যায়নি, রাজেশের চাকরিটা ওর ওয়াইফ পেয়েছে। আর ওই রাজেশের ওয়াইফ আর এদিকে রঞ্জিত যে রয়েছে, তারা দুজন মিলে ইএমআই মেটাচ্ছে। কিন্তু এই যে ভাড়া বাড়ি থেকে একটা বাড়িতে, মানে নিজেদের বাড়িতে গিয়ে থাকার যে পরিকল্পনাটা বা যে ভাবনাটা বা যে ইচ্ছাটা, এটা ওদের পূরণ হলো না। ওরা এইভাবে এখনো তোমার ভাড়া বাড়ি থেকে, কিন্তু ওখানে আর থাকে না, ওরা এখন অন্য জায়গায় চলে গিয়েছে, ওই বাড়িটা ছেড়ে দিয়েছে। কারণ ওই বাড়িটাতে রাজেশের অনেক স্মৃতি রয়েছে, ওর মানে নিজেদের মধ্যে খুব মানে কষ্ট হয়, সেই জন্য ওরা ওই বাড়িটা ছেড়ে দিয়েছে, ছেড়ে চলে গেছে ওখান থেকে। আর রাজেশকে আজও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ওই এলাকায় যারা থাকে তারা এটা বলে যে প্রায়শই যে ওই রাস্তার মানে রাস্তা থেকে তো বাড়িটা মোটামুটি একটু রাস্তা চলে দেখতে পাওয়া যায়, প্রায়শই ওখানকার লোকেরা, প্রথম কথা তো সন্ধ্যের পরে রাত্রের বেলার পথে ওই রাস্তা থেকেও যায় না, কম বেশি খুব দরকার ছাড়া। এখনো পর্যন্ত ওই বাড়িটাতে ছাদে বা বাড়িটার আশেপাশে মানুষেরা কারোর কোনো একটা ছেলের ছায়া দেখতে পায়, মানে একটা অবয়ব, একটা ছায়া দেখতে পায়, যে হয়তো ওখানে ওই বাড়িটার মধ্যে বা ওই ছাদের মধ্যে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সিরিয়াসলি এখনো ঘুরে বেড়ায়। হয়তো তার বলতে পারো তার অসম্পূর্ণ ইচ্ছা, যেটা অসম্পূর্ণ, এটা তো অসম্পূর্ণ ইচ্ছা না, ওর ইচ্ছা ছিল ওই বাড়িটা, হয়তো সে বাড়িটাই আর ছেড়ে যেতে পারেনি, বা হয়তো রাজেশ হয়তো আর আমাদের মধ্যে এখন হয়তো, আমরা তো জানি না রাজেশ কোথায়। আজকের যে ঘটনাটা তুমি বললে আকাশ, মানে সত্যি খুবই ভয়ঙ্কর একটা ঘটনা, আর বড় একটা প্যাথেটিক ঘটনা। মানে ওই প্যাথেটিক তো অবশ্যই, আর তার সাথে একটা ভয়ঙ্কর যে এখন অব্দি বাড়িটা রয়েছে, লোকজন জানে, তারপরে ও লোকজন ওই বাড়ির আশেপাশে যেতে পারে না। ওই রাস্তা ব্যবহার হয়, ওই যাওয়া আসার রাস্তাটা ব্যবহার হয়, কিন্তু ওই বাড়িটার ওখানে কেউ যায় না এখন অব্দি, দিনের বেলাও কেউ যায় না, মানে এতটা মানে ভয়ঙ্কর ওই জায়গাটা। তুমি চাইলে তোমাকে আমি অফ ক্যামেরাতে লোকেশনটা দিয়ে দেবো। দিও, অবশ্যই দিও, আমিও দেখতে চাই জায়গাটা কোন জায়গা বা বাড়িটা কিরকম। বাড়িটা তুমি বুঝতে পারবে না, কারণ খুব একটা নোংরা পরিবেশ, অগোছালো হয়ে গেছে, হয়তো এতদিনে বাড়ির ভেতরে জঞ্জাল হয়ে গেছে, গাছপালা জন্মে গেছে, সেরকম একটা মানে বলতে পারেন একা একা ওই একটা বাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, তার মধ্যে কিছু অসম্পূর্ণ ইচ্ছা নিয়ে। তো খুবই আজকের ঘটনাটা খুবই ভয়ঙ্কর ছিল আকাশ। তো থ্যাংক ইউ, আজকে তুমি আমাদের পডকাস্টে এসে আজকে এত সুন্দর ঘটনা একটা বললে। থ্যাংক ইউ, ভয়ঙ্কর একটা ঘটনা বললে আজকে। আশা করি আমাদের অডিয়েন্সের খুবই ভালো লাগবে আজকের এই ঘটনাটা, খুবই মানে একটা ইন্টারেস্টিং। আর প্রথমের দিক থেকে এত কিছু বোঝা যাচ্ছিল না যে লাস্টের দিকে এরকম কিছু হবে, মানে একটা লকেট আর একটা অভিশাপ। ঠিক আছে আকাশ, তোমার সাথে আবার পরের পডকাস্টে আমাদের নিশ্চয়ই দেখা হবে আবার। অবশ্যই। আজকের মতো তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ।